জাগো 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 সর্বহারা মনসার বন্দিত দান প্রবীর বিরাজে ভাষারা উঠিয়াছে মুক্তির আশ্বাস সনাতন জীর্ণ কুয়াশা চূর্ণ করে জাগো জনগণ পূজায় দৈল হাহাকার জীবন মরণ পরিকর শেষ যুদ্ধ শুরু আজ কমবে এসো মোরা মিলি একসাথ ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত শেষ যুদ্ধ শুরু আজ কমবে এসো মোরা মিলি একসাথ ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত। টরন্টো ভিত্তিক শিল্প ও সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার আজকের আসরে স্বাগত জানাই যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে। আপনারা জানেন আজকের আসরটি ফ্রিডরিখ এঙ্গেলসের জন্ম দ্বিশতবর্ষ উপলক্ষে নিবেদিত এবং আজকের আসরে আলোচিত হবে এঙ্গেলস ও তাঁর রচিত কালোত্তীর্ণ গ্রন্থ দ্য অরিজিন অফ দি ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট। বইটির বাংলা হচ্ছে পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি। আমরা বইটি একটু দেখে নিই। এই হচ্ছে বইয়ের প্রচ্ছদ, দি অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট। আমি বইটিও একটু আপনাদের দেখাচ্ছি। এই বইটি আজকে আলোচিত হবে, এঙ্গেলসের দ্য অরিজিন অফ দি ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট। আজ আমাদের সম্মানিত অতিথি মোহাম্মদ ইরফান। আপনাকে সাদরে বরণ করে নিচ্ছি আজকের আয়োজনে। ধন্যবাদ শিউলি। আর সঞ্চালনায় আছে আমি, ফারহানা আজিম শিউলি। মার্ক্সীয় তত্ত্বের সাধারণ পাঠক কিংবা মার্ক্সবাদের সমর্থকদের কাছে ফ্রিডরিখ এঙ্গেলসের পরিচয় মার্ক্সের সহযোগী ও পৃষ্ঠপোষক হিসেবে। এঙ্গেলস নিজেও নিজেকে মার্ক্সের সেকেন্ড ফিডল হিসেবে অভিহিত করেছেন। উত্তরকালের গবেষকদের একটি অংশ এঙ্গেলসকে কেবলই মার্ক্সের সম্পাদক, প্রকাশক হিসেবে তাঁর বুদ্ধিবৃত্তিক কাজকে খাটো করেছেন। নয়া বাম জমানায় কেউ কেউ এমনকি স্ট্যালিনের সময়কার জোর জবরদস্তির জন্য দায়ী করেছেন এঙ্গেলসের আদর্শিক বাড়াবাড়িকে, কোট অ্যান্ড আনকোট। এঙ্গেলসের জন্ম দ্বিশতবর্ষের প্রাক্কালে তাত্ত্বিকেরা নূতন করে খতিয়ে দেখছেন আধুনিক বিপ্লবী গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রথম পূর্ণাঙ্গ মতবাদ বিনির্মাণে কার্ল মার্ক্সের পাশাপাশি এঙ্গেলসের মৌলিক অবদানগুলো। সরেজমিন গবেষণা যেমন কন্ডিশন অফ দি ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড কিংবা সেকেন্ডারি রিসার্চ, অরিজিন অফ দি ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, মৌলিক কর্মসূচি প্রণয়ন যেমন কমিউনিস্ট ম্যানিফেস্টো, কিংবা দার্শনিক সার রচনা অ্যান্টিডুরিং, মার্ক্সের সহলিখন কিংবা সম্পাদনা, ক্যাপিটালের দ্বিতীয় ও পরবর্তী খণ্ডগুলো, এসব নানান ধরনের নানান মাপের তাত্ত্বিক কাজ করেছেন এঙ্গেলস। সংগঠন, আন্দোলন, এমনকি বিপ্লবী রণাঙ্গনে পদচারণার পাশাপাশি। দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট বা পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি গ্রন্থে এঙ্গেলস মানব সমাজে শ্রেণীবিভক্তি সৃষ্টিকাল ও স্বরূপ সন্ধানে সচেষ্ট হয়েছেন সমকালীন নৃতাত্ত্বিক গবেষণা ব্যবহার করে। এই গ্রন্থ প্রকাশের শতবর্ষ পূর্তি হয়েছে আজ থেকে 37 বছর আগে। আজও প্রাসঙ্গিক 9 অধ্যায়ের এই ছোট্ট বইটি, ছোট্ট বইটি কেবল শ্রেণী বিরোধী নয়, লিঙ্গ বৈষম্যের মতো বহুল চর্চিত সমকালীন বিষয়গুলোর পেছনের মূল কার্যকারণ অনুধাবনের জন্য। মার্ক্সবাদী চিন্তাধারার অন্যতম পথিকৃৎ ফ্রিডরিখ এঙ্গেলসের জন্ম দ্বিশতবর্ষ উপলক্ষে টরন্টো ভিত্তিক শিল্প সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার আজকের আয়োজন এঙ্গেলস এবং তাঁর এই রচনাকে ঘিরে, দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট নিয়ে। এটি নারীবাদের পথিকৃৎ টেক্সটও।
আমি এবারে চলে যাচ্ছি একটু আমাদের আলোচক মোহাম্মদ ইরফানের পরিচিতি আমি খুব সংক্ষেপে তুলে ধরছি। মোহাম্মদ ইরফান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর করেন। ছাত্রাবস্থায় তিনি জাসদ ছাত্রলীগের সঙ্গে সাংগঠনিকভাবে সম্পৃক্ত ছিলেন এবং গত শতকের ৯০-এর দশকের যে উত্তাল স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। ইরফানের পরবর্তী প্রাতিষ্ঠানিক পড়াশোনা যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ে। তিনি সেখান থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজ রিলেশনস ইন্টারন্যাশনাল স্টাডিজ বলা যায় নিশ্চয়ই, ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে পিএইচডি করেন, অর্থাৎ ডক্টর ইরফান আসলে তিনি। ইরফান বর্তমানে কাজ করেন কলোরাডো ডেনভার বিশ্ববিদ্যালয়ের ফ্রেডরিক এস পার্ডি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ফিউচার্সে। অর্থনৈতিক, সামাজিক, প্রাকৃতিক বিষয়ের সমন্বিত বিশ্লেষণ করার নিমিত্তে দীর্ঘমেয়াদী বৈশ্বিক কম্পিউটেশনাল মডেল নিয়ে কাজ করা একটি গবেষক দলের অন্যতম সদস্য তিনি। ২০৫০ সাল নাগাদ বিশ্বের কোন দেশের কী হাল হবে এ সংক্রান্ত ৫ খণ্ডের একটি গ্রন্থ সিরিজের অন্যতম লেখক ইরফান। শিক্ষা ব্যবস্থা, অবকাঠামো, শ্রমবন্টন, অনানুষ্ঠানিক শ্রম কিংবা জাতীয় অর্থ ব্যবস্থা নিয়ে ইরফানের তৈরি বৈশ্বিক মডেল ব্যবহার করেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এই গেল আরেকটি দিক। ইরফানের উৎসাহ সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও ভ্রমণে। ছোট গল্প, প্রবন্ধ লিখেন তিনি বাংলায়। স্ত্রী, কন্যা ও পুত্রের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসী ইরফান। লিঙ্গ বৈষম্য, জাতিগত নিপীড়ন, সাম্প্রদায়িকতা তথা শ্রেণী শোষণ উৎক্রমণ ও উৎপাটনের লক্ষ্যে মাঠের আন্দোলনের পাশাপাশি কেন্দ্র ও তৃণমূল পর্যায়ে গণ অংশগ্রহণমূলক বিষয়ভিত্তিক আড্ডা আলোচনার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে নানান কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন মোহাম্মদ ইরফান। আমি এবারে মূল পর্বে প্রবেশ করতে যাচ্ছি। ইরফান, আমি শুরুতে আসলে একটি প্রশ্ন উত্তরমূলক, ঠিক সাক্ষাৎকার ভিত্তিক না, একটা আলাপচারিতা, এই রকম একটা ফরম্যাটে আমরা যাব। আশা করি আপনার পছন্দ হবে। তো একদম শুরুতেই আমি যদি বলি যে ফ্রিডরিক এঙ্গেলসকে যদি ৪-৫টি বাক্যে খুবই ব্রিফ করে পরিচয় করিয়ে দিতে হয়, তবে আপনি কি বলবেন, কিংবা আমরাই বা কি বলতে পারি? ধন্যবাদ শিউলি প্রশ্নটি করার জন্য, এবং অত্যন্ত সুন্দরভাবে আমাকে এবং আসলে এঙ্গেলসকে আপনি পরিচিত করেছেন। বেশ সুন্দরভাবে এঙ্গেলসকে বর্ণনা করেছেন অল্প কিছু বাক্যে। তো খুব বেশি এর চেয়ে খুব বেশি আমার যে যোগ করার আছে তা নেই। মূলত যদি আমরা বলি, হ্যাঁ, ৪-৫টি বাক্যে যদি বলতে হয় ওনার মূল অবদানটি কি, যে কোনো লোককেই তো আমরা দেখি যে তার কি কাজ, তিনি কি করেছেন জীবনে, বিশেষ করে তারা যখন চলে যান তখন আমরা সেই জিনিসগুলো, এবং দীর্ঘদিন যারা বেঁচে থাকেন তাদের কাজের মাধ্যমে, তাদের কাজটিই তাদের প্রধান পরিচিতি। তো সেই হিসাবে ফ্রেডরিক এঙ্গেলসকে আমরা বলতে পারি, ঠিক যেমনটি ভাবে আপনি আমার পরিচিতিটি বলেছেন, আমি অনেকটা মিল দেখতে পাই। উনিও একজন গবেষক, সংগঠক এবং লেখক। অবশ্যই ওনার লেখার বিস্তৃতি এবং ওনার গবেষণার বিষয়বস্তু এবং স্থায়িত্ব সে তুলনায় আমার অবদান খুবই খুবই ক্ষুদ্র, মাইক্রো কিংবা ন্যানো বলা যায়। তো এঙ্গেলসের যদি আমরা ফেরত আসি, ওনার গবেষণার বিষয়বস্তু ছিল মূলত সমাজ ও রাজনীতি। গবেষণা পদ্ধতি যদি দেখি আপনি বলেছেন প্রত্যক্ষ পর্যবেক্ষণ থেকে প্রকাশিত উপাত্ত ব্যবহার করে নূতন তত্ত্ব তৈরি করা কিংবা নতুন মডেল তৈরি করা, সেই মডেল দিয়ে সমাজ ব্যবস্থার যে বিবর্তন বা পরিবর্তন সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা, একেবারে যেটি নিয়ে আজকে আমরা আলাপ করব, ঐতিহাসিক আদিম অবস্থা থেকে বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কি হবে, সেটি খুব সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে উনি ব্যাখ্যা করেছেন বিভিন্ন পুস্তকে। সেটি হচ্ছে মূলত ওনার কাজ। আর সংগঠক হিসাবে উনি ব্যাপক ভূমিকা রেখেছেন। আমরা জানি ঊনবিংশ শতাব্দীর শুরুতে ইউরোপে সমাজতন্ত্রের আন্তর্জাতিক শ্রমিক সংহতির যে ভিত্তিভূমি রচনা করেছেন দার্শনিক এবং সাংগঠনিক, উনি এবং কার্ল মার্কস একসাথে মিলে। এবং মার্ক্সবাদী সমাজতন্ত্রের কথা বললে আমরা দুজনের কথাই একসাথে বলি, মার্ক্সবাদ এবং এঙ্গেলবাদ দুজনের কথা একসাথে আমরা বলি। 1845 সালে তিনি শ্রমিক শ্রেণীর অবস্থা নিয়ে যে পুস্তক প্রকাশ করেছেন, কমিউনিস্ট পার্টির ইশতেহার, এগুলি সবই আপনি বলেছেন। তো এই হচ্ছে মূলত ওনার কাজের অবদান। মোটামুটি অল্প কথা যদি বলতে হয়, এটি আমি আগে বলবো। জি, তাহলে আমরা আরেকটু গভীরে চলে যাই। এঙ্গেলসের যে জীবন,
সে তো অনেক বিস্তৃত, অনেক অর্থবহ, অনেক কাজের সমন্বয়ে তার জীবন। তারপরেও এঙ্গেলসের জীবন এবং শেষ সময়টা সম্পর্কে আমরা একটু শুরুতে শুনে নিই। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। একটু মনে করতে হবে, আপনি বলেছেন আবারও জন্ম দ্বিশত বার্ষিকী, আর আসলে জন্ম হয়েছিল 1820 সালের, হ্যাঁ অবশ্যই দ্বিশত বার্ষিকী, 201 বছর হলো। 1820 সালের 28শে নভেম্বর তার জন্ম। বেঁচে থাকলে আজকে ওনার বয়স হতো 201 বছর 1 সপ্তাহ। সো আমি জানি না, ম্যাথুজিলার মতো দাড়ি ছিল ওনার, ম্যাথুজিলার মতোই যদি উনি অনেকদিন বেঁচে থাকতেন হয়তো আরো অনেক কিছু রচনা করতেন আমাদের জন্য। ওনার জন্ম হয়েছিল তৎকালীন যেটা এখন জার্মানি, ওই সময় ছিল প্রাসান সাম্রাজ্য, সেই প্রাসান সাম্রাজ্যের বার্মেন নামক একটা শহরে ওনার জন্ম হয়েছিল। প্রাসানরা বেশ মিলিটারিস্ট জাতি, ওই সময় সম্রাটের অধীনে ছিল এবং তাদের অর্থনৈতিক অবস্থাও বেশ ভালো ছিল। বার্মেন ছিল একটি শিল্প শহর, সেখানে একটি ধনী পরিবারে জন্ম হয়েছিল এঙ্গেলসের। এবং এঙ্গেলসের যে পরিবার আসলে একাধারে তারা পুঁজিপতি, কটন টেক্সটাইল মিল ছিল তাদের নিজস্ব শহরে এবং ম্যানচেস্টার, স্যালফোর্ডে, যেখানে পরবর্তীতে পাঠানো হয়েছিল এঙ্গেলসকে। তো এবং ধর্মীয়ভাবে তারা খুব গোঁড়া ছিলেন, প্রোটেস্ট্যান্ট ফ্যামিলি। জার্মানিতে যেই ক্যাথলিজমের সিজমের এগেইনস্টে যে প্রোটেস্ট্যানিজম জার্মানিতে আসে, তো এই পরিবারে জন্ম নেওয়ার পর স্বাভাবিকভাবেই এঙ্গেলসের বাবা চেয়েছিলেন এঙ্গেলস অংশগ্রহণ করুন তাদের পারিবারিক ব্যবসায়। এমনকি 17 বছর বয়সে তাকে স্কুল থেকে নিয়ে এসে ব্যবসায় লাগিয়ে দিতে চেয়েছিলেন বাবা, কিন্তু এঙ্গেলস কবিতা লিখতেন, দর্শন পড়তেন এবং সেই ইয়াং হেগেলিয়ান্স, হেগেল তখন জার্মানির অবশ্যই তারকা দার্শনিক, উনিও ইয়াং হেগেলিয়ান্সদের সাথে মিলে গেলেন, ঝগড়া করলেন। তো এসব দেখে দেখে বাবা ভাবলেন যে একে দিয়ে তো হবে না, দেখি একে যদি দূরে পাঠিয়ে দিই। তাকে পাঠিয়ে দিলেন ম্যানচেস্টারে এবং সেটাই মনে হয় বাবা পরবর্তীতে তার সারা জীবন এটার জন্য রিগ্রেট করেছেন যে এটি মনে হয় তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কারণ এখানে গিয়েই কিন্তু এঙ্গেলসের চেতনা আরো শানিত হলো, অভিজ্ঞতা অনেক বেশি বিস্তৃত হলো। একটি ছোট্ট ঘটনা এখানে আছে, আমি কদিন আগে দেখছিলাম ইয়াং কার্ল মার্কস ছবিটি, ওখানে দেখাচ্ছিল এই ফ্যাক্টরিতে ওনার এঙ্গেলসের বাবা এসে সেই ম্যারি বার্নস, যার সাথে যিনি শেষ পর্যন্ত অনেকদিন ছিলেন, তার জীবনের শেষ দিন পর্যন্ত মার্কসের সাথে, আইরিশ ভদ্র মহিলা, এঙ্গেলসের সাথে, দুঃখিত, তাকে ফ্যাক্টরি থেকে বহিষ্কার করছেন এঙ্গেলসের বাবা। আর এঙ্গেলস তার পেছনে পেছনে চলে গেলেন সেই আইরিশ পাব, এখনকার মতো সেই খুব সুন্দর করে সাজানো আইরিশ পাব না, আইরিশরা ছিল দরিদ্র জনগোষ্ঠীর দরিদ্র অংশ, সেখানে তাদের সেই কিন্তু তারা খুবই সামাজিকভাবে খুব ক্লোজলি নিট ছিল। তাদের সেই ইয়েতে গিয়ে এঙ্গেলস বললেন পাবে যে আমি আসলে তোমাদের অবস্থা পর্যবেক্ষণ করতে চাই, কারণ অলরেডি কিন্তু মার্কসের তখন সেই গ্রুমিং হয়ে গেছে সেই কি বলে যে আপনার ইয়াং হেগেলিয়ানদের সাথে মিশে। তো সেই যে শুরু এঙ্গেলসের জীবনের, তারপরে তো সারা জীবনে তিনি এই কাজে থাকলেন। এই হচ্ছে মোটামুটি। এবং ওই সময় ইউরোপের অন্যান্য দেশেও সেই প্রতিরোধ গড়ে উঠছে সামন্ত প্রথা এবং পুঁজিপতিদের বিরুদ্ধে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেবল হয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে কারখানায় যে দুরবস্থা, শ্রমিকদের দীর্ঘ শ্রমঘণ্টা এবং তাদের বেতন খুবই অল্প, কথায় কথায় তাদেরকে বরখাস্ত করা হতো, চাকরি ছাড়িয়ে দেওয়া হতো, বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো হতো, এগুলোর বিরুদ্ধে তখন ধীরে ধীরে আন্দোলন দানা বাঁধছে, যেখানে এঙ্গেলস, মার্কস এবং অন্য যারা আছেন তারা বিশাল তাত্ত্বিক, দার্শনিক এবং সাংগঠনিক ভূমিকা রাখলেন, সারা বিশ্বের শ্রমিকদের, মেহনতি মানুষকে একত্রিত করলেন। এই বলা যায় মোটামুটি। জি ইরফান, চমৎকার হলো একেবারে শুরুটা, এবং বলা চলে একটা পাটাতন তৈরি হচ্ছে আস্তে আস্তে, যে সেই সময়টা সম্পর্কে আমরা একটু ধারণা পেয়ে গেলাম। আমি এরপরে যদি একটু আসি ইরফান, যে এঙ্গেলসের যে জীবনব্যাপী অনেক অনেক কাজ এবং ভীষণ অর্থবহ কাজ আমি বলবো, এবং অনেক বর্ণিলও আমি বলতে চাই, সেই সবের শুরুটা কি করে হলো, শুরুটা যদি একটু একটু আমাদেরকে বলেন। আচ্ছা, হ্যাঁ, তো জার্মানিতে তো ইয়াং হেগেলিয়ানদের সাথে উনি কিছুটা উদ্বুদ্ধ হলেন, সে কথা বলেছি। তারপরে ওনাকে পাঠিয়ে দেওয়া হলো ম্যানচেস্টারে। সো ম্যানচেস্টারেই কিন্তু শুরু হচ্ছে এঙ্গেলসের একেবারেই শ্রমিক শ্রেণীর সাথে প্রত্যক্ষ যোগাযোগ, যেটা আমি আগে বললাম যে ম্যারি বার্নসের সাথে দেখা হয়েছিল,
যে ঘটনা সেই রাউল পেকের যে ছবিতে তারা দেখিয়েছে, তো তার সাথে মিলে উনি ঘুরলেন নানান জায়গায়, বই লিখলেন, কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস, ব্রিটিশ ওয়ার্কিং ক্লাসের যে কন্ডিশন সেটা নিয়ে লিখলেন। এছাড়াও ওই একই সময়ে এর একটু পরেই, কিছুদিন পরেই মার্কসের সাথেও তার যোগাযোগ হয়, সেটি নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। তো এটি মূলত শুরু তার প্রত্যক্ষ পর্যবেক্ষণের, এবং ম্যারি বার্নস তাকে সেই লিগ অফ জাস্টের লোকজনের সাথে পরিচয় করিয়ে দিল। এই লিগ অফ জাস্টের থেকেই কিন্তু পরে মার্কস এবং এঙ্গেলস ওখান থেকেই কিন্তু কমিউনিস্ট লীগের সূচনা করলেন। তো এই সময়টাতেই খুব বেশি করে এঙ্গেলস জড়িয়ে গেলেন এই ধরনের কাজে এবং তাত্ত্বিক ভিত্তি রচনায়। অর্থাৎ ম্যানচেস্টারে বাবার ইয়ের কর্মসূত্রে গিয়ে সেখান থেকেই বলা চলে এবং ম্যারি বার্নসের সংস্পর্শে আসা। দর্শক শ্রোতা, আপনারা বারবার শুনছেন, ইতোমধ্যেই কয়েক মিনিট মাত্র গেছে, ইরফান আলোচনায় কিন্তু ম্যারি বার্নস 2-3-4 বার করে চলে এসেছে। পরবর্তীতে আমরা মার্কসেরও জীবনসঙ্গী দেখব। এরা আসলে শুধুমাত্র একজন নারী কিংবা সঙ্গী ছিলেন, তারা এরা আসলে মানে কল্যাণময়ী একটা শক্তি হিসেবে ছিলেন। আমরা তাদের ছবিও দেখব কোনো এক সময়। আচ্ছা ইরফান, এরপরে যদি আমি একটু আসি যে মার্ক্সবাদ তো আসলে মার্কস ও এঙ্গেলস বাদই, মানে সমস্ত লেখালেখিগুলো যত টেক্সট আছে সেগুলো এত যৌথ প্রয়াস অনেকটা জুড়ে, ফলে এখানে এঙ্গেলস চলেই আসেন এবং সঙ্গে মার্কস তো আসেনি। তো এই কার্ল মার্কসের সঙ্গে এঙ্গেলসের যোগাযোগটা, এটা কিন্তু একটু মজার। মানে এখন তো আমাদের অনেক প্রগতিশীল বন্ধুরা হয়তো আজকে দেখছেন, অনেকেই দেখছেন, কিন্তু যারা একেবারে অনেকের জন্য নূতনও বটে, এই সমস্ত কিছু মিলিয়ে কার্ল মার্কসের সঙ্গে এঙ্গেলসের যোগাযোগটা কিভাবে, ঠিক কোন সময়টায় শুরু হলো? হ্যাঁ, যে সময়টার কথা আমরা বলছি, সালটা যদি বলি তাহলে হয়তো আরো বেশি অনেকেরই যারা ইউরোপ এবং বিশ্ব ইতিহাস পড়া আছে তাদের কানেক্ট করতে সুবিধা হবে। এটি দুজনেই তখন বেশ তরুণ। এঙ্গেলসের জন্ম আমরা বলেছি 1820 সালে, মার্কসের জন্ম হয়েছিল 1818 সালে, অর্থাৎ প্রায় সমবয়সী তারা দুজনই। যেসব ঘটনার কথা আমরা এখন বলছি, ম্যানচেস্টারে চলে এসছেন এঙ্গেলস, তার বাবা তাকে পাঠিয়ে দিয়েছেন, মানে সিনিয়র এঙ্গেলস তাকে পাঠিয়ে দিয়েছেন, সেটি 1843 সালের দিকে, অর্থাৎ তাদের বয়স তখন 20-22। আর মার্কস তখন জার্মানিতে পত্রিকা প্রকাশ করতে গিয়ে প্রাসাদে, সেখান থেকে বহিষ্কৃত হয়ে তার কর্মকাণ্ডের কারণে উনি প্যারিসে চলে আসেন, বা জেল এড়ানোর জন্য উনি প্যারিসে চলে আসছেন। তো 1842-43 ওই সময়টা। এর আগে কোলনে একবার দেখা হয়েছিল মার্কসের সাথে এঙ্গেলসের, তো সেটি আমি জানি না দুজনের মনে কতটা দাগ কেটেছিল। পরে যখন প্যারিসে দেখা হয় তখন অবশ্য দুজনেই বলার চেষ্টা করেছিল, হ্যাঁ তোমাকে তো দেখেছিলাম ওই পত্রিকা অফিসে ওই জায়গায়। তো মূল যেটাকে বলে আমরা বন্ডিং বলি, এই বন্ডিংটি হয়েছিল কিন্তু প্যারিসে। তো এটাই 1843 সালের খুব সম্ভব অগাস্টে, আমার এক্সাক্ট ডেটটা মনে নেই। এটাকে ওনাদের কোন জীবনীকার, আই থিঙ্ক ট্রিস্টাম হান্ট, উনি ওই গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক, উনি একটি জীবনী লিখেছেন মার্কস জেনারেল নামে, এঙ্গেলসেরই জীবনী। তো উনি বলেছেন এটাকে 10 বিয়ার সোকড ডেজ, অর্থাৎ বিয়ার খেতে খেতে 10 জনের মধ্যে সেই এক ক্যাফেতে বসে প্যারিসের দুজনের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা, এবং তখনই তাদের সেই মূল বন্ডিংটা তৈরি হয়। এর মধ্যে কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস তখনও বই হিসাবে প্রকাশিত হয়নি, কিন্তু প্যারিসে বসে মার্কস পত্রিকায় প্রকাশিত এঙ্গেলসের কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাসের কিস্তি কিস্তি লেখাগুলো পড়ছেন, পড়ে তার সম্পর্কে উৎসাহী হয়ে উঠছেন। এবং তখন দুজনেরই তো রুট জার্মানি, তাই না? দুজনকেই কমন যারা সোশ্যালিস্ট চিন্তাধারার লোক, তারা দুজনের কথা বলছেন। তো যেটি করলেন এঙ্গেলস, যাত্রা বিরতি করলেন আপনার বার্মেন যাওয়ার পথে, ম্যানচেস্টার থেকে বার্মেন যাওয়ার পথে বা বার্মেন থেকে ম্যানচেস্টারে আসার পথে। সেখানে ওই মার্কস এক প্রকাশকের কাছ থেকে পয়সা আনতে গিয়েছেন, কারণ মার্কসের কিন্তু খুব দরিদ্র অবস্থা ছিল প্যারিসে। যদিও মার্কস এবং জেনি তার স্ত্রী দুজনেই অভিজাত ফ্যামিলির ছিলেন, কিন্তু তাদের তো সবকিছু ছেড়ে ছুড়ে আসতে হয়েছে বিপ্লবের কারণে, বিপ্লবী চিন্তার কারণে। তখন তো আর বিপ্লব হয়নি। তো যাই হোক, সেই যে এঙ্গেলস যে আসলেন প্যারিসে তখন, এবং এঙ্গেলস সচেতনভাবেই এসছেন যে মার্কসের সাথে দেখা করবেন। তারপর ওই প্রকাশকের বাসায় দেখা হলো, সেখান থেকে বেরিয়ে তারা সেই দীর্ঘ আলোচনার মাধ্যমে দুজনের মধ্যে সেই বন্ডিংটা তৈরি হলো, এবং তারা ঠিক করলেন যে তারা কি ব্যাখ্যা দাঁড় করাবেন, কিভাবে আন্দোলন সংগঠন দাঁড়া করানো, সমাজ পরিবর্তনের যে ব্যাখ্যা। এবং দুজনেই যেহেতু ইয়াং হেগেলিয়ান ছিলেন, শুরু করলেন ওই জায়গায় হেগেলের যে ডায়ালেকটিক দর্শন দিয়ে, এবং এইভাবেই তাদের মধ্যে মৈত্রীটা গড়ে উঠলো আর কি, সেই শুরু। এবং তার কিছুদিন পরেই আসলে এঙ্গেলসের যে প্রথম পুস্তকটি, সেটি কিন্তু কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস নয়। প্রথম প্রকাশিত বই উনি আর মার্কস একসাথে লিখেছেন
হলি ফ্যামিলি নামটা খুব একটা স্যাটারিস্টিক নাম, নামটা কোনো কিছু মিন করে না মার্কসিজমের। ওখানে এক বাওয়ার ভ্রাতা ছিলেন যারা ইয়াং হেগেলিয়ানদের, যাদের সাথে মার্কস এবং এঙ্গেলসের ঝগড়া হয়েছিল, বিতর্ক হয়েছিল, সেই পক্ষের লোকজন ছিলেন যারা মোর কনজারভেটিভ হেগেলিয়ান ছিলেন। তাদের সমালোচনা একটি পুস্তক দুজনে মিলে প্রথম লিখলেন এবং সেটি প্রকাশিত হলো মনে 1844 সালে। আর কন্ডিশন অফ দ্য ইরফান, একটু আমি ঢুকছি। কার্ল মার্কসের সঙ্গে এঙ্গেলসের যোগাযোগটা আমি প্রথমে একটু জানতে চেয়েছি, শুধুই যোগাযোগটা, মানে সেটি হয়ে গেছে। আমরা এই যে দুজনে যে যৌথ কাজ এবং যে বন্ধুত্ব, সেটাই আমরা আবার একটু আসছি, কারণ ওইটা আরেকটু ইন্টারেস্টিং আমার মনে হয়েছে। আমি এই কারণে এই পর্যায়ে একটু করলাম। আচ্ছা, ওই অংশটা কি হয়েছে যে তাদের প্রথম পরিচয়টা কেমন করে হলো? সেই ক্যাফেতে পরিচয়, সেই ক্যাফেতে দুজনেই, আরেকবার বলুন। এটার নাম হচ্ছে লা রিজেন্সি বা এই ধরনের কোন একটা নাম, প্যারিসের কোন একটা ক্যাফে, যেখানে সেই প্রকাশকের বাড়ি থেকে এসে তারা বিয়ার খেতে খেতে ঘন্টার পর ঘন্টা আলাপ করলেন। দুজনেরই এদিক থেকে শ্রমিক শ্রেণীর উৎসাহের, শ্রমিক শ্রেণীর যে অবস্থা সরেজমিনে দেখেছেন এঙ্গেলস, সেটা রিপোর্ট নিচ্ছেন মার্কস। লিগ অফ জাস্টিসের কথা বলছেন এঙ্গেলস তাকে, যে এরা হচ্ছে যে আসলেই যদি তুমি লোকের মাধ্যমে সাথে কাজ করতে যাও, এদের সাথে যোগাযোগের একটা সূত্র তৈরি করতে হবে, যেটা আমি পরে বলেছি ম্যারি বার্নস থেকে এনে দিয়েছিলেন। মার্কস বলছে তাকে তার চিন্তাধারাগুলো, এর মধ্যে সে হেগেলের ডায়ালেকটিক থেকে কিভাবে ম্যাটেরিয়ালিজমের দিকে যাচ্ছে, সেই পুরো জিনিসগুলো, পলিটিক্যাল ইকোনমি পড়ছে সে, এই আলাপগুলো তাদের মধ্যে হলো। এবং তখন তারা ওই একটি ড্রাফটই, মানে হলি ফ্যামিলির ড্রাফটই তারা রচনা করেছিল সেই 10 দিনে। তারপর ফিরে গেলেন এঙ্গেলস ম্যানচেস্টারে। আচ্ছা, এই প্রথম যোগাযোগ। দর্শক শ্রোতা, যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, দ্য ইয়াং কার্ল মার্কস, জার্মান ভাষায় আসলে এটি প্রথমে, এটা আমি ইংরেজিটি বললাম। এটি হচ্ছে আপনার রাউল পেকের চলচ্চিত্র। এখানে আপনারা যে দুজনকে দেখতে পাচ্ছেন, বাম দিকের জন এঙ্গেলস, আমি যেখানে কার্সার রাখলাম, ইনি হচ্ছেন কালো পোশাকে কার্ল মার্কস, এবং অগাস্ট ডিয়েল, আমার উচ্চারণ ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন, তিনি অভিনয় করেন কার্ল মার্কসের ভূমিকায়। আর স্টেফান কনার্সকে ইনি করেন এঙ্গেলসের ভূমিকায়। মার্কস এবং এঙ্গেলসের আসলে এই বয়সের ছবি তখন প্রযুক্তির কারণেই খুব একটা পাওয়া যায় না। ইরফান, আবার আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে ওইটারই বলা চলে একটু সূত্র ধরে যে আলাপে আপনি ছিলেন, এঙ্গেলস আর মার্কসের বন্ধুত্ব এবং তাদের যৌথ কাজ সম্পর্কে একটু যদি আমাদের বলেন। শিউলি, আপনি রাউল পেকের কথা বলছিলেন। পেকে যারা উৎসাহী, তার আরো ছবি আছে। সে বার্লিনে তার পড়াশোনা করা, জেমস বর্ডওয়েলের উপর উনি ছবি করেছেন। উনি কিন্তু আবার, আপনি হয়তো জানেন, মন্ত্রী ছিলেন কিন্তু হাইতির 2 বছরের জন্য, পরে পুরো মন্ত্রিসভাটাই পদত্যাগ করলো। তো বেশ ভালো ছবি করেন, এবং যারা উৎসাহী তাদের আহ্বান করবো রাউল পেকের অন্য ছবিগুলো দেখার জন্য। তো হ্যাঁ, এঙ্গেলস আর মার্কসের তো সেই যে বন্ধুত্ব হলো, তারপরে তো একেবারে পুরো 4 দশক যতদিন বেঁচে ছিলেন, পুরো সময়টাই ধরেই মোটামুটি তারা, যেটা আপনি বলছিলেন যে মার্কসের সেকেন্ড ফিডল হিসাবে এঙ্গেলস নিজেই নিজেকে অভিহিত করতেন। এবং তাদের একদিক থেকে চিন্তা করলে মার্কসের যে প্রচুর কাজ, এবং সেই কাজের জন্য মার্কসের সেই কাজে যেহেতু প্রচুর সময় দিতে হতো, মার্কসের তো আসলে পত্রিকায় কিছু লিখতেন উনি, সেখান থেকে কিছু উপার্জন হতো। আমেরিকার পত্রিকাতে উনি লেখা পাঠিয়েছেন, নিউ ইয়র্কের বিভিন্ন পত্রিকায়। কিন্তু মূলত মার্কসের ফ্যামিলির ফাইন্যান্সিয়াল হেল্পার হিসাবে আপনার এঙ্গেলস, তার, আমরা আগেই বলেছি উনি ধনী পরিবারের সন্তান ছিলেন, এবং উনি তার বাবার ফ্যাক্টরি শেষ পর্যন্ত ম্যানেজার হয়েছিলেন। তো সেই উপার্জন থেকে মার্কস এবং মার্কস ফ্যামিলিকে প্রচুর সহায়তা করেছেন এঙ্গেলস। আর ইন্টেলেকচুয়াল কাজ এবং সংগঠনের কাজে তারা একেবারে সব সময় একসাথে ছিলেন। বিপ্লবও করতে গিয়েছেন জার্মানিতে একসাথে, বিপ্লব অবশ্য সফল হয়নি। আর লেখালেখির কাজ তো প্রতি ছত্রে ছত্রেই, এমনকি সেই যে ছবির কথা আপনি বলছেন, ওই ছবিতে কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখার একটি দৃশ্য আছে, যখন বেলজিয়ামের সমুদ্রের ধারে দাঁড়িয়ে এঙ্গেলস মার্কসকে বলছেন যে তো এটা তো লিখতে হবে, কারণ সংগঠন কিভাবে করতে হবে, একটা ম্যানিফেস্টো বা প্যাম্পলেটের মতো লিখতে হবে। আর মার্কস বলছেন যে আমি বই লিখতে চাই, আমি এসব প্যাম্পলেট লিখতে চাই না। তো এঙ্গেলস যেহেতু আসলে মানে সাংগঠনিক দিকটা আমি বলবো তখন এঙ্গেলস কিছুটা এগিয়েই ছিলেন। উনি যেহেতু ম্যারির সাথে ঘুরে ওয়ার্কিং কন্ডিশন দেখেছেন শ্রমিকের, এবং লিগ অফ জাস্টিসের সাথে কথা বলেছেন, তার অলরেডি কিছু ধারণা ছিল, এবং তিনি কিন্তু একটি খসড়ার কথা চিন্তাও করতেন। তিনি মার্কসকে নিয়ে জোর করে বসে তারপর দুজনে মিলে আপনার সেই ম্যানিফেস্টো রচনা করলেন। প্রুধোর কথা আমরা জানি, সেই প্রুধোর যেসব সমালোচনা দুজনে একসাথে মিলে লিখেছেন।
অ্যান্টি ডুরিং এর কথা আমরা বলবো হয়তো আজকে এক সময়। হের ডুরিং যখন লিখলেন তার নিজস্ব ব্যাখ্যা সমাজতন্ত্রের, মার্কস তখন ক্যাপিটাল লেখায় ব্যস্ত, কে লিখবে? এঙ্গেলস এগিয়ে এলেন। মার্কস যখন মারা গেলেন তখন আজকের যে বই মার্কসের নোটবুক থেকে এঙ্গেলস লিখলেন, এবং তার ক্যাপিটালের আমরা বলেছি এর আগে যে বিভিন্ন অপ্রকাশিত অংশ সেগুলো একত্র করে দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড প্রকাশ করলেন। অর্থাৎ পুরো সময়টি দুজন একই সাথে এগিয়ে গেছেন এই ভিত্তিভূমিটা রচনা করার, এই সমাজতান্ত্রিক রাজনৈতিক তত্ত্বের। জি, খুবই খুবই চমৎকার বলেছেন। আমরা দি ইয়াং মার্কসের চলচ্চিত্রে একটা জায়গায় দেখিও যে দুই ততদিনে বন্ধুই হয়ে গেছেন, তার আগে তো দেখাও হয়েছে তাদের, এবং সারা রাত পড়তে পড়তে ঘুমিয়ে গেছেন। জেনি মার্কসের স্ত্রী এসে দরজায় কড়া নেড়ে মানে অনেকটা হুমড়ি খেয়ে পড়ার মতো দুজনে গায়ের উপর বই ছিটানো, এবং দুজন ম্যানচেস্টারের লাইব্রেরিতেও একসঙ্গে পড়াশোনা করে প্রস্তুতিও নিয়েছিলেন। আচ্ছা, এবারে আমি আমাদের মানে মূলের মূল যেটা, আমরা মূল পর্বে প্রবেশ করেই গেছি। এঙ্গেলসের অন্যতম যে একটি কাজ, অন্যতম কাজই আমি বলবো পরিবার, ব্যক্তিগত মালিকানা, রাষ্ট্রের উৎপত্তি বা দ্য অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট। এই বইটি নিয়ে এবারে আমরা একটু প্রবেশ করি, এবং প্রথমেই যদি ইরফান আমাদেরকে বইটির প্রেক্ষিত, পটভূমি, প্রকাশকাল, একেবারে প্রাথমিক বিষয়গুলো যদি একটু বলেন, তারপরে আমরা বইয়ের মূল থিসিসে যাব। আচ্ছা, হ্যাঁ, এটা একটু ভেবে বলতে হবে। প্রথম প্রকাশ হয়েছিল 1884 সালে খুব সম্ভব, জার্মান ভাষায়। এরপরে 1902 সালে একটি ইংরেজি অনুবাদ মনে প্রকাশিত হয়েছিল। তো আমরা জানি এই পুস্তকটি প্রকাশিত হয়েছিল, আমি একটু আগে বলেছি যে মার্কসের নোটবুক থেকে মার্কস মারা যাওয়ার পর লিখেছিলেন ফ্রেডরিক এঙ্গেলস। তো এই পুস্তকটির প্রেক্ষাপট যদি আমরা বলি, এটি বেসিক্যালি যে মার্কস এবং এঙ্গেলসের যে পুরো প্রকল্প, যেখানে তারা বলছেন যে আজকের যে সমাজ, আজকের যে শ্রেণী বিভক্ত সমাজ, এটি আসলে ন্যাচারাল ইভলিউশন না, এটি আসলে একটি বিশেষ ধরনের উৎপাদন সম্পর্কের কারণে এটি আজকের এই শ্রেণী বিভক্ত সমাজে পরিণত হয়েছে, তাই না? এবং এটি এক ধরনের কৃত্রিমতা। হ্যাঁ, তো এই যে তাদের হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিস্ট যে ব্যাখ্যা, সেই পুরো প্রকল্পেরই একটা অংশ ধীরে ধীরে কিন্তু তারা উপাত্ত সংগ্রহ করে এই জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করছিলেন। তো তারই প্রক্রিয়ায় মার্কস নিজে এই বইটি, মর্গানের বইটি প্রকাশিত হয়েছিল, আপনি একটু আগে বলেছেন 100 বছর পূর্তি হয়েছে, 37 বছর, 1800 মর্গান না, এঙ্গেলস, মর্গানের বইটির কথা বলছি আমি। মর্গানের বইটি 1877 সালে প্রকাশিত হয়েছিল। হ্যাঁ, সো মর্গানের বইটি, ও আচ্ছা, আপনি 137 বছর বলছেন এই বইয়ের কথা, অরিজিনের কথা। হ্যাঁ, তো মর্গানের বইটি প্রকাশিত হয়েছিল 1877 সালে। ওই সময়টা যেটি হচ্ছিল, যখন তথ্য উপাত্ত খুঁজছিলেন ফ্রেডরিক এঙ্গেলস, যে এই যে আদিম সাম্যবাদী সমাজ থেকে ম্যাট্রিলিনিয়াল সমাজ থেকে কিভাবে প্যাট্রিয়ার্কিক্যাল সমাজ হলো, গোত্র থেকে কিভাবে রাষ্ট্র এলো, তখন তারা যেসব উপাদান খুঁজছিলেন সেই উপাদানগুলো এইসব নৃতাত্ত্বিকরা নিয়ে এলেন, মর্গান যাদের একজন। এবং ওই সময়টা যদি আপনি দেখি, দুটো ব্যাপার, একটা হচ্ছে যে বিজ্ঞানের একটা বিশাল অগ্রগতি হচ্ছে। ডারউইন 1859 সালে মনে হয় তার অরিজিন প্রকাশ করেছেন, অরিজিন অফ দ্য স্পেসিস, আরেক অরিজিন। তো উনি বিগল জাহাজে গিয়ে বেসিক্যালি মানে ডারউইনের যেই প্রক্রিয়াটি, মানে গবেষণা প্রক্রিয়া, ডারউইন কিন্তু খুব বেশি ডিডাকশনে বিশ্বাস করতেন না। উনি মনে করতেন যে সরেজমিন, আমি মাঠে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে তার ভিত্তিতে আমি তথ্য রচনা করবো, ইন্ডাকটিভ মেথডে বিশ্বাস করতেন। তো যার ফলে ডারউইনের সফলতার কারণে সেই সমাজ বিজ্ঞান এবং নৃতত্ত্বেও সেই ধারাটা তৈরি হলো। এই কালচারাল ইভলিউশনিস্ট যারা, মর্গান, স্পেন্সার, টেইলর একজন আছে, তারা সবাই একইভাবে ব্যাখ্যা দিলেন যে সমাজের যে বিবর্তন, মানে এক ধরনের মানে সবকিছুতেই তারা এক ধরনের বিবর্তন প্রক্রিয়া দেখলেন আর কি। সেই বিবর্তনের প্রক্রিয়ায় তারা এই জিনিসগুলো ব্যাখ্যা করলেন। তো যেটি আসলে মার্কস এবং এঙ্গেলসকে হাতে প্রচুর তথ্য দিল তাদের সেই যেই হাইপোথেসিস সমাজ বিবর্তনের, সেটি প্রমাণ করার জন্য। এটি গেল একটা দিক। আরেকটি দিকে আবার তখন নারীদের অবস্থা কি হবে, বা নারী মানে উইমেন কোয়েশ্চেন, এইটা নিয়ে সমাজতন্ত্রের তত্ত্ব যারা তৈরি করছেন তাদের মধ্যে নানান রকম চিন্তা এলো। কারণ নারীরা যে নির্যাতিত, নিপীড়িত, হ্যাঁ, সেই
ওই মুহূর্তের ভিক্টোরিয়ান এরাতে যুগে সেটি তো সবাই প্রত্যক্ষ করছিল। তো সেক্ষেত্রে সমাজতন্ত্রের তাত্ত্বিকদের অবস্থান কি হবে? তো সেখানে কিন্তু নানান রকম বিরোধিতা, স্ববিরোধিতা ছিল তাদের নিজেদের মধ্যে। লাসাল টাসাল এরা এমনকি এটাও বলেছিলেন নারীকে ফ্যাক্টরির বাইরে রাখতে হবে। প্রথমে যারা ভালো কথা বলেন তাদের মধ্যে ছিলেন অগাস্ট বেবেল। তিনি একটি বই লিখেছিলেন, বইটির নামটি আমার ঠিক মনে পড়ছে না, উইমেন অ্যান্ড সোসাইটি বা এই ধরনের। তো যাই হোক, বইটি আসলে, বা উইমেন অ্যান্ড সোশ্যালিজম, বইটি আসলে নিষিদ্ধ করা হয়েছিল। তখন তো প্রাসাদ সাম্রাজ্যে নানান রকম সমাজতন্ত্রের বই হলেই সেগুলোর উপর খড়গ নেমে আসতো। পরে উনি অন্য নামে বইটি লিখেছিলেন। তো ওখানে তিনি বলছিলেন যে আসলে যদিও একটি ইমপ্রুভমেন্ট ছিল বেবেলের কথায়, তারও স্ববিরোধিতা ছিল। উনি বলতে চাচ্ছিলেন যে আসলে এটা অনেকটা পারসিস্টেন্ট, এই যে নারী পুরুষে লিঙ্গভেদ বা লিঙ্গ বৈষম্য, নারীর যে নিপীড়ন, সেটি পারপিচুয়াল, অনেকটা অনেকদিন ধরে চলে আসছে। এটা ঐতিহাসিকভাবে পরিবর্তন করা দুঃসাধ্য। পরে উনি বলছিলেন যে না, ওই সমাজতান্ত্রিক ব্যবস্থায় নারীদের অর্থনৈতিক, এই কথাটা উনি ঠিক বলেছেন, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা আসবে, তাদের মুক্তি আসবে। তো সরাসরি এঙ্গেলস ওনার অগাস্ট বেবেলের বিরোধিতা করেননি, কারণ তারা বন্ধু ছিলেন। তবে এঙ্গেলস যেটা দেখাতে চেয়েছিলেন, যেটা পরবর্তীতে মানে সেই ম্যাটেরিয়ালিস্টিক ফেমিনিস্ট যারা, হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিস্ট ফেমিনিস্ট যারা, তাদের মূল তত্ত্বে দাঁড়ায়, সেটা হচ্ছে এঙ্গেলস মূলে যেতে চেয়েছিলেন। উনি বলেছিলেন যে আসলে এই যে নারীর নির্যাতন, এটার পিছনেও যে সমাজের বিবর্তন, সেটাই কিন্তু দায়ী। এটি আমরা আজকে আলাপ করব। এবং সেই চিন্তা থেকেই, এগেইন আমি আবারও বলবো, এটি মার্কস আর এঙ্গেলস এর যৌথ প্রজেক্ট, কিন্তু শেষ পর্যন্ত এটি এঙ্গেলস লিখেছেন। আর প্রজেক্টটা কিন্তু আরো বড় ছিল। মার্কস এমনকি ওই যে এগ্রেরিয়ান সোসাইটির যেভাবে বিবর্তন হচ্ছে রাশাতে, জার্মানিতে, ওগুলি নিয়ে যারা বই লিখছেন সেগুলো একত্র করছিলেন। তো উনি শেষ পর্যন্ত সময় পাননি। মার্কস তো আসলে এঙ্গেলস এর মতো হচ্ছে একটু কম দিন বেঁচে ছিলেন, 64 বছর বা 65 বছর বয়সে মনে হয় উনি। আচ্ছা, আমার তথ্য কিন্তু কিছু ভুল হতে পারে, আপনারা শুধরে দেবেন, বা কেউ যদি সঠিক তথ্য জানেন আমি অ্যাপ্রিশিয়েট করবো। আমার মনে হয় যে এইখানে যেহেতু আপনি সামগ্রিক কাজেরই পটভূমি বলেছেন, কিন্তু এই বইটিরও পটভূমি চলে এসেছে, তো দর্শক শ্রোতা, আমরা মূল বইটির প্রচ্ছদটি একটু দেখে নিই এই সুযোগে। ইংরেজিতে তো আমরা জানি দ্য অরিজিন অফ দি ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, কিন্তু এটি হচ্ছে জার্মান প্রথম যে ভার্সন, সেটির ছবি, এঙ্গেলসের কাজ। আচ্ছা, তো আমরা বইটির প্রেক্ষিত পটভূমি প্রকাশকাল জেনে নিলাম। আর পরের যে বইয়ের যে ভার্সন, পরে পেঙ্গুইন ক্লাসিক্সের, সেটি আমি শুরুতেই দেখিয়েছি, সেটি চাইলে আরেকবার দেখে নেওয়া যায়। চমৎকার। এটি হচ্ছে পরের আর কি, মানে এখন আমরা যে ভার্সনে দেখতে পাই। আচ্ছা, এবারে আমি আবার ইরফান আপনার কাছে আসি। আপনি কি বলে ফেলেছেন কি, নাকি আমি ঠিক শুনতে পাইনি জানি না, যে বইটি কিন্তু একটু এঙ্গেলস, আজকে আমাদের যেটি মূল আলোচ্য বই, এই বইটি কিন্তু বেশ তড়িঘড়ি করিয়ে লিখেছিলেন। তড়িঘড়ি শব্দটাই যাবে, 2 মাসের মতো বেশ তাড়াহুড়ো করে। কিন্তু কি কারণে, কোন তাড়নায় এই তাড়া? আর মার্কসের নোট বই থেকে তিনি এটি লিখেছিলেন, সেটি আপনি ইতোমধ্যে বলেছেন আপনার আলোচনায়। মার্কসেরই বা ভাবনাটি কি রকম ছিল এই বিষয়ে, আর কেনই বা এত তড়া? হ্যাঁ, আমি কিছুটা মনে হয় বলেছি যে আসলে এটা ওনাদের যে ওভারঅল যে প্রজেক্ট মার্কস এবং এঙ্গেলসের, তারই একটা অংশ ছিল না। কিন্তু আপনি একটি ইন্টারেস্টিং তথ্যের কথা বলেছেন, 2 মাসের মধ্যে লিখে ফেলছেন। হ্যাঁ, এই তথ্যগুলো আমরা গল্পের ঢঙে আলোচনা করছি, হয়তো তত্ত্ব বা দর্শনের সাথে এগুলোর ততটা প্রাসঙ্গিকতা নেই, কিন্তু এই গল্পগুলো শুনলে আসলে আমি মনে করি এই তত্ত্বগুলো আমাদের কাছে আরো অনেক আকর্ষণীয় হয়। এর আগে আমরা বলেছি সেই 10 বিয়ার সোক ডেইজ এর কথা, অনেকটা দুনিয়া কাঁপানো 10 দিনের মতোই। সেই 10 দিনের যে আলোচনা মার্কস আর এঙ্গেলস এর প্যারিসে, সেটার কারণেই কিন্তু আমরা এই বিশাল তত্ত্ব, যেটা সমাজ পরিবর্তনে কাজ করছে গত প্রায় 200 বছর ধরে, এবং হয়তো কাজ করবে আগামী 200, 400 বা 1000 বছর ধরে, সেটি কিন্তু আমরা পেয়েছি। তো হ্যাঁ, এই বইটি 2 মাসের মধ্যে লিখেছেন। 1884 সালের মার্চ থেকে মে এরকম কোন একটা সময়, উইকিপিডিয়া বা কোথাও আছে তথ্যটি। তো তখন দুটো ব্যাপার, একটা হচ্ছে যে তাদের ওভারঅল প্রজেক্টের কথা আর আমি বললাম, আর কিছুটা এঙ্গেলস দায়িত্ববোধ করলেন যে মার্কস তো চলে গেছেন, তার কাজগুলো আমাকে প্রকাশ করতে হবে গুছিয়ে। তো সেক্ষেত্রে আপনার ক্যাপিটালেরও উনি বিভিন্ন নোট নিয়ে ক্যাপিটালের 2য় এবং 3য় খণ্ড মার্কসের অসমাপ্ত কাজগুলো উনি করেছেন। এটি অনেকটা মার্কসেরই দাগানো নোটবুক থেকে উনি
সেটি থেকে অনেক তথ্য নিয়েছেন এবং বই লেখায় সেটি তাকে সহায়তা করেছে। আর এছাড়াও আমি যেটা বলছিলাম যে ওই সময়কার যে অনেক ধরনের কালচারাল ইভলিউশনের অনেক নতুন নতুন তথ্য এবং নতুন নতুন গবেষণা বেরিয়ে আসছে। তো সেই গবেষণাগুলোর মধ্যে কোনোটি বলছে যে আপনার না এই যে পরিবার কিংবা রাষ্ট্রের উৎপত্তি, বিশেষ করে পরিবারের ক্ষেত্রে এবং মনোগামাস ফ্যামিলির ক্ষেত্রে কোনো তথ্য এমনকি বলছিল যে পুরুষের যে শক্তি সামর্থ্য নারীর চেয়ে বেশি, এটি মনে হয় দায়ী। অর্থাৎ ন্যাচারালি এসছে এগুলো বলছে, আর কালচারাল এভলিউশনটা নতুন থিওরি আনছে, নতুন উপাত্ত আনছে। তো এই যে এইসব অনেক তথ্যের যে প্রাপ্যতা, এটিও হয়তো একটি কারণ যে ওই সময় লিখে ফেলার এবং নতুন তত্ত্বটিকে প্রতিষ্ঠিত করা এঙ্গেলসের একটা মোমেন্টাম ছিল, আমরা হয়তো এভাবে বলতে পারি। ইরফান, আমি একটু খুঁজে পেয়েছি চমৎকার শব্দ, আপনি চমৎকার একটি শব্দ বলেছেন শিউলি। হ্যাঁ, ইংরেজি বই তো রইলই, আমার হাতে একটু আপনাদেরকে দেখাই। আমি এই ফ্রেমটায় চলে আসি। এটি ননী ভৌমিকের অনুবাদ, মানে সোফার যে অনুবাদগুলো পাওয়া যায় এটি মোটামুটি। আর আসলে টেক্সটটা 9 অধ্যায় ছোট হলেও একটু কঠিনও আছে, এখানে অনেক প্রপঞ্চ, অনেক টার্মিনোলজি এসেছে। এই বইটায় আমি ইরফান খুঁজে পেলাম মাত্র 1884 সালের মার্চ মাসের শেষ থেকে মে মাসের শেষ, ঠিক এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি এই সময়টা। এবার আমরা আরেকটু এগিয়ে যাই। এই বইয়ে নূতন কি ছিল, কেন এটি ক্লাসিক টেক্সট হলো? আচ্ছা, একটি কথা তো আপনি আগে বলেছেন যে একটি বিশেষ ধরনের নারীবাদী চিন্তার, যদিও আমি মনে করি সেটি ডমিনেন্ট ধরন হওয়া উচিত, কিন্তু অন্য নারীবাদী তাত্ত্বিকদের সাথে প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো একটি বিশেষ ধরনের নারীবাদী চিন্তার এটি পথিকৃৎ, অন্য অনেক ধরনের চিন্তারও এটি পথিকৃৎ। এর আগ পর্যন্ত দেখা গেল যে পলিটিক্যাল ইকোনমির ব্যাখ্যা দেয়া হতো, কিন্তু এখানে পরিবারের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা নিয়ে আসা হলো, অর্থাৎ এক ধরনের ফ্যামিলি ইকোনমিক্স যদি বলি সেটার সূচনা করলেন এঙ্গেলস এই বইয়ের মাধ্যমে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই ক্ষেত্রে মানে যেটা মার্কস এবং এঙ্গেলসের তত্ত্বের, যেটা তারা হেগেলের ধারাবাহিকতায় এনেছেন, কিন্তু হেগেলের আইডিয়ালিজমকে তারা ম্যাটেরিয়ালিজমে নিয়ে গেছেন, এই যে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিস্টিক কনসেপশন, আমি মনে করি যে সমাজের ক্ষেত্রে, সমাজ বিকাশের ক্ষেত্রে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিস্ট কনসেপশনের প্রথম উদাহরণ এটি। তো সেক্ষেত্রে মানে অর্থনৈতিক বা রাজনৈতিক অর্থনীতির বাইরে এই ধরনের চিন্তার একটি সুসংবদ্ধ উপস্থাপন, এটা কিন্তু প্রথম। একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু এঙ্গেলসের মানে কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাসের মতো এটি তার অরিজিনাল ফিল্ড ওয়ার্ক না, তার নিজস্ব এথনোগ্রাফিক ওয়ার্ক না। এটিও অরিজিনাল রিসার্চ, কারণ উনি এর থেকে একটি নতুন তথ্য বা নতুন তত্ত্ব, নতুন মডেল বের করে এনেছেন। কিন্তু উনি যে উপাত্ত বের করেছেন সেগুলো আমরা আগেই বলেছি, মর্গান এবং অন্য কালচারাল ইভলিউশনারিস্টদের। মর্গানের তথ্য উনি ব্যবহার করেছেন ওনার মডেলের সমর্থনে, আবার বাকফেন বা একজন ছিলেন না ম্যাকলেনান, ওদের কথা এনেছেন, যে যারা আসলে দেখিয়েছেন যে এখনকার যে মনোগামাস ফ্যামিলি, যেটা অনেক ধরনের অনেকটা ন্যাচারালি এসেছে, অর্থাৎ তার মডেলের বিপক্ষের যুক্তি খণ্ডন করার জন্য তাদের টেক্সট ব্যবহার করেছেন। সো এগুলো সবই ব্যবহার করে উনি যেটা করেছেন, যেটা আমাদের কাছে বা ওই সময়কার সমাজে স্বতঃসিদ্ধ মনে হয়েছে, এই এক ধরনের নিউক্লিয়ার ফ্যামিলি, এখন এটাকে যেটা আমরা বলি, তখন বলতো মনোগামাস ফ্যামিলি, উনি দেখিয়েছেন যে এটা ন্যাচারাল না, এটার পেছনে উৎপাদন সম্পর্ক। তো সেটি আগে দেখানো হতো রাজনৈতিক অর্থনীতির ক্ষেত্রে, উনি সমাজের ক্ষেত্রে। তো যারা অনেককেই মার্কসীয় তত্ত্বকে ইকোনমিক ডিটারমিনিস্টিক বা এক ধরনের রিডাকশনিজম বলতেন, সেখানে কিন্তু উনি ওই রিডাকশনিজম থেকে বেরিয়ে এলেন। উনি কিন্তু বিস্তারিত এথনোগ্রাফিক ব্যাখ্যা যে কালচারাল ইভলিউশনারিস্টদের, সেটাকে এনেও প্রমাণ করলেন যে না, মার্কসিস্ট খালি এক ধরনের ইকোনমিক ডিটারমিনিস্টিক রিডাকশনিস্ট থিওরি না, তুমি তথ্য উপাত্ত থেকে ইন্ডাকটিভ মেথডেও তুমি এই সিদ্ধান্তে উপনীত হতে পারো। তো সেটি নতুন আমি মনে করি। আপনি বলেছেন আপনি এই বিষয়ে পড়াশোনা করেছেন, নিশ্চয় আপনার হয়তো ধারণা আছে এই ব্যাপারে। এইটুকু পর্যন্ত আসলে আমি একটি কথা বলা উচিত, আমি কিন্তু নৃতত্ত্বের ছাত্র হিসাবে যতটা মনোযোগ দিয়ে পড়ার দরকার ততটা গভীরভাবে হয়তো বইটি পড়তে পারিনি। নিশ্চয় আমার যেই থিওরিটিক্যাল এবং দার্শনিক যে চিন্তা সমাজের বিষয়ে, সেটি আমাকে হয়তো কিছুটা প্রভাবিত করেছে এই বই পাঠের ব্যাপারে, এটা আমি আগেই বলে রাখছি। আমি শুধু আরেকটি লাইন যোগ করতে চাই, এটা अगेन আমার সায়েন্টিফিক ওরিয়েন্টেশন থেকে আর কি,
মানে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিস্ট এই কথাটা যখন সবাই আমরা বলি তখন তো আমাদেরকে সবাই মার্কসিস্ট বা একটি ঘরানার লোক মনে করেন। বা আমি যদি আসলে ব্রডার জেনারেল সায়েন্সের কথাও বলি, আপনারা অনেকেই এখন বাচ্চা কাচ্চারা, আমি বাচ্চা কাচ্চাই বলছি, 25-30 বছরের যারা, আমার বয়স 60 হতে আর 3-4 বছর বাকি। তো যাই হোক, ইউভাল নোয়া হারারি, যে হারারি, আমি নামটা ঠিক উচ্চারণ করছি কিনা জানি না, যিনি স্যাপিয়েন্স লিখেছেন, তার অনেক ভক্ত আমাদের মিলেনিয়ালরা, ইসরায়েলের ইতিহাসের প্রফেসর। তো উনি একটা কথা বলেন, উনি ইদানিং লিখছেন আসলে সামনে কি হবে মানব সমাজের, অর্থাৎ আসলে ইন্টেলিজেন্ট রোবটস আমাদের সমাজ দখল করে নিবে কিনা, এগুলো নিয়ে লিখছেন। হোমো ডিউস বই লিখেছেন। তো ওই নোয়া হারারির একটা আলাপ আমি শুনছি, হোমো ডিউসের পরে আবার 21st সেঞ্চুরি 21st century 21 things about মানে 21st অনেকটা century, বলা চলে সিকুয়েলের মতো। জি, রাইট। তো ইউভাল হ্যাঁ, নোয়া হারারি। উনি এখন আসলে মিডিয়ার পোস্টার চাইল্ড এসব ব্যাপারে। তো যেটি মিডিয়া পছন্দ করে সেরকম, মানে আমি যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলি সেটি অনেক উপা দেওয়া হয় অনেকেরই কাছে। তো যেটা বলছিলাম, হারারি একটা কথা উনি বলছিলেন যে ওনাকে যখন জিজ্ঞাসা করছিল একবার, আপনার ওই সিএনএন এর ওই ভদ্রলোকের নাম কি, অ্যান্ডারসন কুপার জিজ্ঞাসা করছিলেন যে আসলে তুমি তো ইতিহাসের প্রফেসর, তুমি ভবিষ্যতের কথা লিখছো কেন, তাই না? আমি আর আমার মেয়ে পূর্ণতা আর বাচ্চা পুরক আমরা একটা মিউজিয়ামে কাজ করতাম ডেনভারে। তো ওখানে একটা জায়গা ছিল যে স্পেস অডিসি। হ্যাঁ, তো সবাই প্রশ্ন করতো যে আসলে মিউজিয়ামে তো পুরনো জিনিস থাকবে, তো আগের দিনের জিনিস থাকবে, তোমরা স্পেসের কথা বলছো কেন? তো হারারি যে উত্তরটা দিয়েছিলেন একই উত্তর আমাদের ওই স্পেস অডিসির ক্ষেত্রে, যে আসলে ইতিহাসকে আমি পুরনো জিনিস পাঠের ডেসক্রিপটিভ যে ইতিহাস, এবং কোনো বিশেষ ঐতিহাসিকের লেখা, তাও আবার মানে ওরাল হিস্ট্রি তো আমরা পড়ি না, জনগণের ইতিহাস না, বিশেষ কোনো ঐতিহাসিকের বিশেষ দৃষ্টিভঙ্গি। ইতিহাস তো আসলে সেটি না। ইতিহাস হচ্ছে পরিবর্তনের, হিস্ট্রি ইজ দ্য স্টাডি অফ চেঞ্জ। পরিবর্তন কি করে হচ্ছে তার একটা সায়েন্টিফিক সূত্র, তাই না? তো সেই কারণে আমি যখন ভবিষ্যতের কথা দেখছি, আমি যেহেতু ইতিহাসের প্রফেসর, আমি যেহেতু সামাজিক পরিবর্তনের প্রফেসর, আমি ভবিষ্যতের কথাও বলতে পারি। তো এই বইতে কিন্তু এঙ্গেলস ওই যে ম্যাটেরিয়ালিস্টিক হিস্ট্রি, মানে হিস্ট্রিটা যে আসলে এক ধরনের চেঞ্জ, এবং সেই চেঞ্জটাকে সূত্রবদ্ধ করা যায়, বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়। এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলি আমরা একটা বৈজ্ঞানিক মডেল কিন্তু দুটো কারণে তৈরি করি। আমরা বৈজ্ঞানিক তত্ত্ব তৈরি করি কি হচ্ছে এটা বোঝার জন্য, দ্বিতীয় হচ্ছে কি হচ্ছে সেটা, যেটাকে বলে ডাইনামিক্স। একটু আগে আপনি বলছেন আমি সোশ্যাল ডাইনামিক্স নিয়ে কাজ করি। তো ডাইনামিক্সটা যখন আমি বুঝবো তখন আমি বলতে পারবো সামনে কি হবে। আমরা তো আর সেই ডেলফাইয়ের মতো বা ওরাকলদের মতো আমরা সঠিক ভবিষ্যৎবাণী করবো না এক্সাক্ট কি হবে, কিন্তু আমরা গতি প্রকৃতি গতিপথটা আমরা বলতে পারবো। এবং সেটা যদি আপনি জানেন যে কোন পথে যেতে পারে কি করলে, তখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনার সুবিধা হবে। তো এই দিক থেকে চিন্তা করলে এটা এক ধরনের সেই সায়েন্টিফিক চেঞ্জ এবং ফিউচার প্রেডিক্ট করার যে উপায়, সেই জায়গাও কিন্তু তৈরি করে দিয়েছে এঙ্গেলস বাহ, এই বই। এটা চমৎকার একটা মাত্রা যোগ হলো। এটা আসলে অন্য আলোচনায় বা আমাদের খুব একটা চোখে পড়েনি বা খুব একটা জানাও নেই। এই বইটি আসলে সময়কে অতিক্রম করা একটি বই, শাশ্বত, সর্বঅর্থী বলা যায়, এবং ক্লাসিক আমরা যেটিকে বলি। আমি ইরফান আপনাকে এই পর্যায়ে বলছি, আপনি মর্গানের কথা ইতোমধ্যে বলেছেন, বাকোফেনের নাম বলেছেন, ইবি টেইলরের নাম বলেছেন, আপনি ম্যাকলেনানের কথাও বলেছেন, প্রসঙ্গক্রমে চলেই এসেছে। তারপরেও আমি একটু আলাদা করেই আবার জানতে চাইব যে মর্গানের কিংবা অন্য যাদের উল্লেখযোগ্য যাদের কাজ থেকে এঙ্গেজ যে উপাত্ত নিয়েছেন, এর দরকার হলো কেন, আর মর্গানের কাজটা কি ছিল আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ট্রেইনড অ্যানথ্রোপোলজিস্টের মতো অত ভালো হয়তো বলতে পারবো না। তো চেষ্টা করি মর্গান সম্পর্কে যতটুকু জেনেছি, এবং তারপরেই হয়তো সেই প্রসঙ্গে হয়তো আমরা বলতে পারবো মর্গানের কাজ নেয়ার দরকার হলো কেন। কিছুটা আমরা ইতিমধ্যে বলেছি যে উনি ডিডাকটিভ না থেকে উনি উপাত্ত খুঁজতে চেয়েছেন, এবং মর্গানের কাজে সেই উপাত্ত এসছে। তো মর্গান নিউ ইয়র্কের বাসিন্দা মনে হয়। প্রথম ট্রেনিংটা যে ওনার কি ছিল, উনি কি লয়ার হিসেবে ট্রেনিং নিয়েছিলেন আমার ঠিক খেয়াল নেই, তবে উনি রচেস্টারে গেলেন, মানে আপস্টেট নিউ ইয়র্ক, সেখানে সেই দিকে কোথাও উনি গেলেন কাজ করতে। ওখানে ইরোকুয়া ইন্ডিয়ান যারা তাকে অ্যাডপ্ট করলেন, তাদের সেনেকা গোষ্ঠীর, সেনেকা ট্রাইবেল লোকজন। তো সেখানে তাদের মধ্যে উনি গবেষণা করলেন। গবেষণা করে উনি যেটা বললাম যে সেই তখনকার সময়কার অন্য অনেকের মতোই উনি সেই সমাজ বিবর্তনের যে কালচারাল ইভলিউশন থিওরি, অর্থাৎ
অনেকটা ডারউইনের বায়োলজিক্যাল ইভলিউশনের মতোই তারা সমাজের যে পরিবর্তন, সমাজ ব্যবস্থার যে পরিবর্তন, এটি যে এক সময় আদিম সাম্যবাদী সমাজে যখন কমিউনিস্টিক রিলেশনশিপ ছিল লোকজনের মধ্যে, একটি গোত্রে তারা থাকতো এবং নারীদের ভূমিকা ছিল বেসিক্যালি চাইল্ড রিয়ার করা এবং হান্টিং এবং গ্যাদারিং ছিল, অর্থাৎ শিকার করা এবং আশেপাশের থেকে তৃণগুল্ম সবজি কুড়িয়ে এনে সেগুলো খাওয়া, এগুলো যখন তাদের জীবন জীবিকার উপায় ছিল, তখন তাদের মধ্যে যে রিলেশনশিপটি ছিল, সম্পর্কগুলো যা ছিল, হ্যাঁ, বিভিন্ন ধরনের সম্পর্কগুলি ছিল, সেগুলোর উনি ব্যাখ্যা করেছেন। এবং ওনারা এই কালচারাল ইভলিউশনিস্টরা যেটা করেছেন, তারা বিবর্তনকে আসলে ক্যাটেগরাইজ করেছেন, ক্লাসিফাই করেছেন। টেইলর, মর্গান দুজনেই করেছেন। টেইলর অবশ্য ব্যাখ্যাটা দিতে গিয়ে, ড্রাইভিং মেকানিজম দিতে গিয়ে উনি অনেকটা ধর্মের কথা বলেছিলেন, আর মর্গান অবশ্য দেখিয়েছেন যে ক্রমবিবর্তনের পেছনে সম্পদেরও যে ভূমিকা আছে। তো যে ক্যাটেগরাইজ তারা করেছিলেন, বেসিক্যালি তারা বলেছিলেন এক সময় 3টা টার্ম মনে হয় ইউজ করেছেন তারা, শিউলি, রাইট? বন্য, বর্বর এবং তারপরে সভ্য, তাই না? স্যাভেজ এবং বারবারিজম, সিভিলাইজেশন, রাইট। সেগুলোর মধ্যে আবার পরিবারেরও বিবর্তন, যে সিন্ডিয়াস মিয়ান, এবং হ্যাঁ, এই অবস্থাগুলোর মধ্যে আবার আপনার লোয়ার, আপার, এই ধরনের, মিডিয়াম, আপার, এই ধরনের বিভিন্ন। তো এই বিবর্তনগুলো যখন হচ্ছে, মানুষ ধীরে ধীরে, তারা প্রথমে হান্টার গ্যাদারার ছিল, তারপরে তারা মাছ শিকার করলো, ছোটখাটো টুল বানালো, হ্যাঁ, তারপরে তারা কৃষিকাজ শিখলো। এই বিবর্তনগুলোর পাশাপাশি একটা বিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে পরিবারের বিবর্তন হচ্ছে, তাই না? বৈবাহিক সম্পর্কগুলোর বিবর্তন হচ্ছে, হ্যাঁ, গ্রুপ ম্যারেজ থেকে পুনালওয়ান ফ্যামিলি, পেয়ারিং ফ্যামিলি, তারপরে কি করে মনোগামাস ফ্যামিলি হলো। এই একদিকে সমাজের বিবর্তন হচ্ছে, আরেকদিকে পারিবারিক সম্পর্কের বিবর্তন হচ্ছে, অর্থাৎ দুটো প্রতিষ্ঠানের বিবর্তন তারা পাশাপাশি দেখাচ্ছে। তো এই যে মর্গানের কাজটা এবং অন্য কালচারাল ইভলিউশনের কাজটা, সেটি এঙ্গেলস এবং মার্কস দুজনেই তারা পিক করলেন, কারণ সেটি তাদের দরকার হলো এই কারণে যে এই যে পারিবারিক সম্পর্কের মধ্যে যে একটা সেক্স ডিফারেন্স, অর্থাৎ নারী যে অপ্রেসড ক্লাস, মানে প্রথম আসলে অপারেশন শুরু কিন্তু পরিবারের মধ্যে, তাই না? পুরুষ নারীকে অপ্রেস করলো, যেটা মর্গানের মর্গানের তথ্যপাত্র যেটি চলে এসছে ইরোকুয়া কিংবা হাওয়াইয়ের পুনালওয়ানদের মধ্যে। তো সেই জিনিসগুলো এবং এই পরিবারের পরে কি করে আবার সেই উদ্বৃত্ত সম্পত্তি থেকে রক্ষার জন্য শ্রেণী বিভক্তি এবং সেই শ্রেণীকে রক্ষার জন্য রাষ্ট্রের উৎপত্তি, এই তত্ত্বগুলোর উপাত্ত হিসাবে মর্গানের রিসার্চটাকে তারা অনেকটা সোনার খনি পাওয়ার মতো হয়তো দুইজন পেয়ে গেলেন আর কি। একদম হ্যাঁ, আমরা মর্গানের দর্শক শ্রোতা ছবি দেখে নেব। এবং ইরফান মাত্র যে প্রশ্নটি ছিল সেটির উত্তরে বলেননি, কিন্তু তিনি আগেই বলেছেন আরও দুজনের নাম। সেই দুজনের হলেন বাকোফেন এবং ম্যাকলেনান। কাজটা ধারাবাহিকভাবে, তো আমি যদি টাইমলাইন ধরে যাই, প্রথমে আসলে আমাদের দেখাতে হবে জোহান জেকব বাকোফেনকে। 1861 সালে তার যে ডাজ মুটার রেক্ট, মাতৃ অধিকার, মাদার্স রাইট, সেটা কিন্তু এঙ্গেলসের যে আমাদের যে আজকের আলোচ্য বই, সেখানেও সেভাবেই এসেছে ক্রম ধারাবাহিকভাবে। তারপরে জে.এফ ম্যাকলেনান বা জন ফার্গুসন ম্যাকলেনান 1865 সালের কাজ। তারপরে এসেছে মর্গান। কিন্তু ক্রম দিয়ে বিভ্রান্তির কিছু নেই, মর্গানের কাজটা সবচেয়ে বেশি মানে সহযোগী ভূমিকা পালন করেছে। কিন্তু আমি যদি ছবি দেখাই, আমি এই সিরিয়ালেই যেতে চাই, তো আমরা চলুন একটু দেখে নিই। এই হচ্ছে বাকোফেন, যার মাদার্স রাইট বইটি খুব সহায়ক হয়েছিল। তারপরে আমরা যাই, অন্তর্জালে একটি মাত্র এই ছবি অ্যাভেলেবল আছে ম্যাকলেনানের, জন ফার্গুসন ম্যাকলেনানের। তারপরে হচ্ছে আমাদের যিনি প্রধান মানুষ আজকের এঙ্গেলসের কাজটার পেছনে, যার অনেক বড় জায়গা, এটা হচ্ছে আপনার লুইস হেনরি মর্গান। তো আমরা আরেকটা বার দেখে নিই। এই হচ্ছে বাকোফেন, এই হচ্ছেন ম্যাকলেনান, এই হচ্ছেন মর্গান। এই কথা যদি যোগ করতে পারি শিওলি, আপনি যদি অনুমতি দেন, মানে বাকোফেন আর কার কথা বললেন যে আপনি, আরেকজন ম্যাকলেনান, ওনাদের কথা কিন্তু বেসিক্যালি খণ্ডন করেছেন এঙ্গেলস মর্গানের রিসার্চ দিয়ে। কারণ বাকোফেন যেটা করেছেন, আপনি হয়তো জানেন, আপনি মাথা নাড়ছেন, বোঝাই যাচ্ছে আপনারও পড়া। উনি বলছিলেন, যেটা উনি বেসিক্যালি গ্রিক মিথোলজি দিয়ে দেখিয়েছেন, যে
গ্রিকরাও ম্যাট্রিলিনিয়াল ছিল, কিন্তু উনি যেটা বলতে চাচ্ছেন ম্যাট্রিলিনিয়াল থেকে যে প্যাট্রিয়ার্কিক্যাল, এটা অনেকটা ন্যাচারাল পুরুষের শক্তি সামর্থ্য এগুলোর কারণে হয়েছে, যেটাকে বেসিক্যালি মর্গানের রিসার্চের মাধ্যমে এঙ্গেলস দিয়েছেন যেটা ঠিক না। একইভাবে ম্যাকক্লেনান উনি মনে হয় যে এক্সোগ্যামাস এবং এন্ডোগ্যামাস ম্যারেজের আচ্ছা আমি বলছি যে একটি জিনিস সহায়ক হতে পারে, আবার সহায়ক জিনিসটাকে প্রতিষ্ঠিত করতে গেলে খণ্ডনের জন্য যেই তথ্য উপাত্ত দরকার সেটিও কিন্তু এক ধরনের ভূমিকা তো রাখি। আমি সেই অর্থেই বলেছি, কারণ বইটার শুরুর একেবারে অধ্যায়টাতেই 3টা বই খণ্ডনের জায়গায় একদম ছোট্ট করে বলছি, ম্যাকলেনানের যেটা ছিল মানে এক্সোগ্যামিটা, বহির বিবাহটা যেভাবে উনি ব্যাখ্যা করেছেন, এটা করতে গিয়ে উনি একেবারে ট্র্যাপড হয়েছেন আর কি নিজেই, এবং তখন আপনার মর্গানের উপাত্ত ব্যবহার করে বলা হয়েছে যে আসলে একই গ্রুপের মধ্যে এক্সোগ্যামের জন্য তাকে আরেকটা টেরিটরিতে চলে যেতে হবে না, একটা গিভেন একটা গ্রুপের মধ্যেই ধরেন এক্স কে বিয়ে করতে পারবে না, এক্স ওয়াই কে করতে পারবে, ওয়াই কে পারবে না, ওয়াই আবার জেড কে পারবে। এভাবে এক্সোগ্যামিটাকে অন্যভাবে আবার ব্যাখ্যা করে প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু সেটার জন্য প্রাথমিক একটা স্টোন দরকার হয়, সেক্ষেত্রে বাকুফেন এসেছেন বা ম্যাকলেনান এসেছেন। আচ্ছা, আর মর্গানের যে কাজটা একটু বলতে হবে, নামটা আমি ছবি দেখাতে পারলাম, এনশিয়েন্ট সোসাইটি, আদিম সমাজ, বাংলায়ও বইটা আছে, আপনারা এমনিতেও পড়ে নিতে পারেন, চমৎকার এগুলো আমরা পড়ে বড়ও হয়েছি। তখন আমি নৃবিজ্ঞানের ছাত্রীও ছিলাম না, বা আমরা হয়তো অনেক ছোট ছিলাম। আচ্ছা ইরফান, আবার একটু পেছনে যাই ছোট্ট করে, সেটি হচ্ছে আপনি যখন ইউনিকনেস বলছিলেন যে বিশেষায়িত কি আছে, বস্তুবাদী ঐতিহাসিক বিশ্লেষণ পদ্ধতির বড় উদাহরণ এই বইটি, খুব আপনি জোর দিয়েছেন। বস্তুবাদী ঐতিহাসিক বিশ্লেষণ পদ্ধতির বড় উদাহরণ একটু সহজ করে যদি বলেন। আচ্ছা, সহজ করে বলতে হলে যতটা ভালো বুঝতে হয় আমি নিজেই ততটা ভালো বুঝি কিনা সন্দেহ আছে, তো আমি চেষ্টা করি। হ্যাঁ, তো বেসিক্যালি আপনার বস্তুবাদী হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, ঐতিহাসিক বস্তুবাদ, যেটা হচ্ছে যে আপনার ইতিহাসের এক ধরনের বস্তুবাদী ধারণা, এটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের একটি মূল কনসেপ্ট, এবং মার্কসীয় যে হিস্টোরিওগ্রাফি অর্থাৎ ঐতিহাসিক বা ইতিহাস বিশ্লেষণ, তার একটি মূল কনসেপ্ট এটি। এর মাধ্যমে আপনি বেসিক্যালি পড়বো ওই আপনার এঙ্গেলসের প্রিফেসে, বইয়ের এই অরিজিনের প্রিফেসে একটি কথা আছে, সেটি পড়বো। বেসিক্যালি যেটা করে আর কি, যে ঐতিহাসিক যে পরিবর্তন, যে সামাজিক, একটু আগে আমরা বলছিলাম যে ম্যাট্রিলিনিয়ান সোসাইটি থেকে কিভাবে প্যাট্রিয়ার্কাল এবং মনোগামি এবং নিউক্লিয়ার ফ্যামিলিতে আসে, সেটি দেখাতে গিয়ে মর্গান কিভাবে কৃষি এবং সঞ্চয় এবং উৎপাদনের কথা বলেছেন। অর্থাৎ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিস্টরা যেটা বলে যে এই যে সামাজিক যে স্ট্রাকচার, যে কাঠামো, সেটার যে পরিবর্তন, সেটার পেছনে মূল কারণ, ড্রাইভার ফোর্স, অর্থাৎ যে ডাইনামিক্সটা, যে গতিটা, সেটা ড্রাইভিং ফোর্স হচ্ছে মেটেরিয়াল এবং টেকনোলজিক্যাল কন্ডিশন। অর্থাৎ কোনো বস্তুগত অবস্থা, কিংবা প্রযুক্তিগত অবস্থা, কিংবা এবং সেগুলোর কারণে সৃষ্ট যে উৎপাদন সম্পর্ক, তাই না? যেমন নারী আদিম সমাজে উৎপাদন ব্যবস্থা, নারীর একটা বিশাল ভূমিকা, কারণ তখন উৎপাদনের যে প্রধান সহায়ক শক্তি হচ্ছে মানব সম্পদ, তাই না? এবং তার জন্ম দেয়া, নার্সিং, সবকিছুতে নারীর একটি বিশাল ভূমিকা। তার বাইরের যে উৎপাদন খুবই সীমাবদ্ধ, তখন শিকার করা এবং লতাগুল্ম কুড়ানো খুবই গৌণ ভূমিকা তার ঘরের ভেতরের সন্তান উৎপাদনের তুলনায়। সেই কারণে ওই উৎপাদন সম্পর্কে নারীর প্রাধান্য থাকাটা স্বাভাবিক ছিল। তো এর পরে যখন সম্পদ তৈরি হলো, সঞ্চয় হলো, সেই সম্পদ রক্ষার ব্যাপার হলো, এই যে বস্তুগত অবস্থার যে পরিবর্তন ঘটলো, এই কারণেই পরিবারের কাঠামোর পরিবর্তন ঘটলো, সমাজ কাঠামোর পরিবর্তন ঘটলো। অর্থাৎ এর আগে যেটা হয়েছে, আপনি যখন ইতিহাস পড়তেন, ঐতিহাসিকরা বলতো যে অমুক রাজার আমলে এই হয়েছে, তমুক সামন্তের আমলে এই হয়েছে, তাই না? বড় বড় লোকের কথা বলতেন। তারা কিন্তু এই জিনিসগুলোর পেছনে উৎপাদন সম্পর্ক, প্রযুক্তি, অর্থাৎ সমাজের যে অবজেক্টিভ ম্যাটেরিয়াল কন্ডিশন, সেগুলোকে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিস্ট সেইভাবে সমস্ত কিছুর ব্যাখ্যা করেন। তার বইয়ের প্রেফেসে একটি কথা বলেছেন, এটি খুব সম্ভব প্রেফেসে, এর অরিজিন, প্রেফেসটা খুলতে পারি? হ্যাঁ, বলুন। নিশ্চয়। আচ্ছা, আপনি হয়তো খুঁজেও পাবেন শিওরলি। অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়ালিস্টিক কনসেপশন দ্য ডিটারমিনিং, আচ্ছা আমার চোখটা অন্যদিকে যাচ্ছে। আচ্ছা, প্রিফেস কিন্তু দুটো আছে, একটা হচ্ছে ফার্স্ট এডিশনের প্রিফেস, আর একটা হচ্ছে ফোর্থ এডিশন, যেটা
তারপরে উনি করলেন কোন ফোর্থ এডিশনের প্রেফেসটা হ্যাঁ অনেক বিস্তৃত এবং ওখানে বিস্তৃত। ইনফ্যাক্ট বাকোফেন আর ম্যাকলেনারের কথা আপনি নৃতত্ত্বের ছাত্র হিসাবে যতটা বিস্তৃত জানেন, আমি কিন্তু ওই প্রেফেস থেকেই যতটুকু বুঝেছি আর কি, কারণ আমার তো নৃতত্ত্বের ট্রেনিংটা নেই। তো যাই হোক, খুব ভালো ব্যাখ্যা করেছেন আপনি শিউলি। তো এখানে যেটি বলছেন প্রথম এডিশনের প্রেফেস খুব সম্ভব এটি, অ্যাকর্ডিং টু ম্যাটেরিয়ালিস্টিক কনসেপশন দ্য ডিটারমিনিং ফ্যাক্টর ইন হিস্ট্রি ইজ in the final instance the production and reproduction of the immediate essentials of life. আমরা যে শুরুতে বলছিলাম যে নূতন কি হচ্ছে, তো এখানে দুটো, ইকোনমিক প্রোডাকশন আর তার বাইরে যে সোশ্যাল রিপ্রোডাকশন, অর্থাৎ আসলে যদি আপনি চিন্তা করেন এটাই তো মূল, কারণ শ্রমিক যদি না থাকে উৎপাদন তো হবে না, আর শ্রমিকের উৎপাদন তো হচ্ছে ঘরের ভেতর, পরিবারের ভেতর, তাই না? ওইটাকে উনি নিয়ে এসছেন হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিস্ট ব্যাখ্যায়, এই দিক থেকেও কিন্তু অনেক নতুনত্ব। আচ্ছা, সংজ্ঞাটা আমি পুরো শেষ করি। অন দ্য ওয়ান সাইড দ্য প্রোডাকশন অফ দ্য মিনস অফ এক্সিস্টেন্স অফ আর্টিকেলস অফ ফুড অ্যান্ড ক্লোদিং, dwellings, and of the tools necessary for that production. On the other side, the production of human beings themselves, the propagation of the species, the social organization under which people of a particular historical epoch and a particular country live is determined by both kinds of production, by the stage of development of labor on the one hand and of the family of the other. অর্থাৎ এই পুরো অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা, তাদের যে পারস্পরিক সম্পর্ক, আসলে এখন তো এটা বলতে গিয়ে আমার মনে হচ্ছে আসলে মার্কসের যে কাজ তার চেয়েও এই কাজের বিস্তৃতি ব্যাপক, তাই না? পুরো ব্যবস্থাটাকে উনি একটি ম্যাটেরিয়ালিস্টিক ব্যাখ্যায় নিয়ে এসেছেন। আচ্ছা, এবার আমরা একটু এটা কতটুকু সোজা করে বলতে পারলাম শিউলি? যথেষ্ট হয়েছে, হ্যাঁ জি, অনেক যথেষ্ট সরল করেই বলা হয়েছে আমার মনে হলো। আচ্ছা, এবারে আমরা আবার একটু বইটায় আসি। আমরা বইটাতেই আছি, আসলে বইটাতে আমরা ঢুকে গেছি। প্রেক্ষিত শুনেছেন, প্রকাশের প্রাক পরিকল্পনা এবং কেমন করে লেখা হলো, এই সব থেকে আমরা আস্তে আস্তে আরও ভিতরে ঢুকছি। কোন কোন বইয়ের সহায়তা নিতে হলো, কোন কোন চিন্তকের, কোন কোন সমাজবিজ্ঞানী বা দার্শনিকদের লেখালেখির উপর ভিত্তি করে লেখা, সেগুলো আপনারা শুনেছেন। এর যে বিশেষত্ব শুনেছেন, বইটির বস্তুবাদী ঐতিহাসিক বিশ্লেষণ পদ্ধতির বড় উদাহরণ, সেটি নিয়ে ব্যাখ্যাও শুনলেন। এবারে ইরফান, আপনার কাছে আবার আসছি। পরিবারের উৎপত্তিতে কৃষি সঞ্চয়ের ভূমিকা, মানে আসলে থিসিস যেটা এঙ্গেলসের এই বইটিতে, পরিবারের উৎপত্তিতে কৃষি সঞ্চয়ের ভূমিকা, তারপরে আমরা রাষ্ট্রে যাব, সেটি আলাদা। আপাতত পরিবারের উৎপত্তিতে কৃষি সঞ্চয়ের ভূমিকা আমরা শুনতে চাই, একটু যদি আমাদের বলেন। চমৎকার চমৎকার প্রশ্ন। আসলে আপনার প্রশ্নের ধরনগুলো দেখে আমি মুগ্ধ হচ্ছি ফারহানা আজিম শিউলি, কারণ আপনি যেভাবে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো করছেন, এতে কিন্তু আমাদের আলোচনাতেও বেশ সুবিধা হয়ে যাচ্ছে। আমাদেরকে বারবার বলতে হচ্ছে যে কথাটি আমরা বলেছি, এটি প্রমাণ করছে যে আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পারছি আমাদের দর্শকদের সুবিধার্থে। তো হ্যাঁ, যেটি আমরা আগে বলেছি যে মর্গান যেটি এখানে দেখিয়েছেন, যে মর্গানের বই থেকে উপাত্তগুলি নিয়ে সেটি এঙ্গেলস তার হাইপোথেসিস এস্টাবলিশ করার জন্য ব্যবহার করেছেন। তো বেসিক্যালি ওখানে যেটা দেখানো হচ্ছে যে আপনার দুটো কাঠামোর পরিবর্তন, যেখানে আমরা আগে বলেছি যে সমাজের পরিবর্তন হচ্ছে একটি আদিম ধরনের জীবনযাপন ব্যবস্থা, যেটি যেটি শিকার এবং হান্টিং এবং গ্যাদারিং, যেটাকে বলে শিকার এবং লতাগুল্ম কুড়োনোর মধ্যে সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, সেখান থেকে পরিবর্তন হচ্ছে সেই সমাজে যেটি মূলত ম্যাট্রিলিনিয়াল এক ধরনের সোসাইটি ছিল, ম্যাট্রিয়ার্কি ছিল যেখানে, কারণ নারীর ভূমিকাটি যেখানে প্রধান ছিল, তার উৎপাদন সম্পর্কে তার যে ভূমিকা, সে কারণে, কারণ সে উৎপাদক তৈরিতে একটা প্রধান ভূমিকা রাখত, আর অর্থনৈতিক উৎপাদনেও শিকার করতে পুরুষ দূরে যেত, কিন্তু শিকার কিন্তু খুব বেশি পাওয়া যেত না, তাই না? তো কিন্তু শিকারের পাশাপাশি এই জন্য গ্যাদারিং এর উপরও ডিপেন্ড করতে হতো, অর্থাৎ নারীর দু জায়গায় ভূমিকা, তাই না? ঘরের ভেতর এবং ইকোনমিক প্রোডাকশনের ভূমিকা, যে কারণে স্বাভাবিকভাবেই নারীর একটি প্রাধান্য ছিল এবং নারী ভিত্তিক সমাজ। ম্যাট্রিয়ার্কি কথাটা অনেকেই বলেন, ম্যাট্রিয়ার্কি কথাটা বলতে গেলে শুধু আমাদের একটু সতর্ক থাকতে হবে। ম্যাট্রিয়ার্কি কিন্তু প্যাট্রিয়ার্কির অপোজিট নয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে প্যাট্রিয়ার্কিতে সম্পদের মাধ্যমে পুরুষের একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং নারীকে অপ্রেসড রাখার, নারীকে তার প্রধানত রাখার, সাবজুগেটেড রাখার একটা ব্যবস্থা হচ্ছে প্যাট্রিয়ার্কি। ম্যাট্রিয়ার্কি বলতে আমরা বুঝাচ্ছি হ্যাঁ নারীর ভূমিকাটা প্রধান, কিন্তু নারী কিন্তু ওই সময় পুরুষকে প্রধানত রাখেনি।
এই কারণে ম্যাট্রিয়ার্কি কথাটা আমি সতর্কতার সাথে সবসময় ব্যবহার করি। তো যাই হোক, এই ব্যবস্থাটা থেকে এই যে আমরা বলছি পরিবারেরও বিবর্তন ঘটছে, গ্রুপ ম্যারেজ থেকে এই এক ধরনের কনসেনগুইনিটির রিলেশনশিপ থেকে বিবাহের যে পরিবর্তন, পরিবারের যে পরিবর্তন, পেয়ারিং হচ্ছে কিংবা এরপরে মনোগামাস ফ্যামিলি হচ্ছে, কারণটা কি? হ্যাঁ, তো সেইখানেই হচ্ছে কৃষি এবং সঞ্চয়ের ভূমিকা। অর্থাৎ যখন কৃষি কাজ শিখলো, প্রথমে শিখলো মানবেরা কিছু যন্ত্রপাতি যেটাকে টুল বলে, টুল তৈরি করা শিখলো, এবং প্রথম দিকের টুলগুলো খুব সোজা ছিল, পাথরকে চোখা করে আপনি মাছ শিকার করে, পুকুরের মধ্যে থেকে মাছ শিকার করে ব্যবহার করতেন, বা ছোটখাটো কম গতির পশু শিকারে ব্যবহার করতেন। সেই টুলগুলো যখন তৈরি হওয়া শুরু হলো, অর্থাৎ যেটাকে বলে নিওলিথিক রেভলিউশন আমরা যেটাকে বলি, সেই নিওলিথিক রেভলিউশনটা অবশ্য একদিকে টুল পরে, মানে টুল তৈরি তখন ক্ষমতার পরের যুগটা হচ্ছে টুল তৈরির সময়টা মূলত প্যালিওলিথিক। নিওলিথিক সময় আরেকটা যেটি হলো কৃষিকাজের সূচনা হলো। তো যখনই আপনি অস্ত্রের মাধ্যমে শিকার করছেন এবং যখনই আপনি কৃষি কাজ করছেন আপনার ভেজিটেবল তৈরির জন্য, তখন দেখা যাচ্ছে যে আপনার যা প্রয়োজন তার চেয়ে বেশি আপনি উৎপাদন করতে পারছেন। তো এই যে উৎপাদিত সামগ্রী, যেটি সারপ্লাস, যেটি উদ্বৃত্ত, সারপ্লাস শুনে নিশ্চয়ই অনেকের কান খাড়া হয়ে গেছে, মার্কসের অর্থনৈতিক তত্ত্বের এটি একটি বড় ধারণা। তো এই যে এখানেও সারপ্লাস, এই যে উদ্বৃত্ত তৈরি হলো, তাই না? এই যে উদ্বৃত্তটা, এই এতদিন উদ্বৃত্ত ছিল না, যা না হতো তাই খেয়ে বাস ঘুমায় যেতেন আপনি, পরের দিন এইভাবেই আপনার জীবন চলতো। হয়তো আপনার এক জায়গায় শিকার না পেলে আপনি ভ্রমণ করে অন্য জায়গায় যাবেন যেখানে আর একটু বেশি শিকার পাওয়া যায়। কিন্তু এখন যেটা হচ্ছে নিওলিথিক রেভলিউশনের পরে, এগ্রিকালচারাল রেভলিউশনের পরে, কৃষি বিপ্লবের পরে আপনি উদ্বৃত্ত তৈরি করতে পারছেন। যখনই আপনি উদ্বৃত্ত তৈরি করতে পারবেন, সেই উদ্বৃত্তটা সঞ্চয়ের ব্যাপার আসছে, কারণ এই উদ্বৃত্তটা যখন রেখে দিচ্ছেন আপনি, এটা পরের প্রজন্মের কাছে দিতে চাচ্ছেন, তখন দেখা যাচ্ছে আর যেই গ্রুপ ম্যারেজের কারণে যে পারিবারিক ব্যবস্থা, যেখানে সব ছেলে মেয়ে একসাথে থাকছে, হ্যাঁ, সেই ব্যবস্থা আর কাজ হচ্ছে না। কিংবা কাকে আপনি দিবেন সেটার জন্য জানতে হচ্ছে সে কার সন্তান, কিংবা দেখা যাচ্ছে যে আপনার কোনো, যেটাকে এখনকার ফাইন্যান্সিয়াল সিস্টেমে বলে প্রমিজরি নোট, এরকম যদি কোনো চুক্তি করতে হয় সেটার জন্য একটা নির্দিষ্ট লোককে আপনার বাছাই করতে হবে। তখন আপনার এই মনোগামাস ফ্যামিলি এবং পিতৃতন্ত্রের অবস্থাটা চলে আসলো। তখনই বলা হলো যে না, ঠিক আছে, পরিবার তৈরি হবে, সেই একক পরিবার যেখানে পুরুষের পরিচয়ে সবাই পরিচিত হবে। তো এই হচ্ছে কৃষি এবং সঞ্চয়ের ভূমিকা, এই যে বিবর্তন। জি, আমার ইরফান আরেকটা কথা মনে পড়ে গেল আলোচনাটা শুনতে শুনতে, খুব চমৎকার বলেছেন কৃষি আর সঞ্চয়ের ভূমিকা। এই যে মর্গানের যে কাজ, যেখানে আপনার পরিবারের বিবর্তন আসছে, তারপর বিয়ের যে এক স্তর থেকে আরেক স্তরে, বা টেকনোলজির যে সভ্য বন্য বর্বর সভ্য বা বর্বর বন্য সভ্য, এই যে স্তরগুলো আসছে। আরেকটা কথা আমি একটা বাক্য শুধু যোগ করে আমি পরের প্রসঙ্গে চলে যাই। সেখানে হচ্ছে যে টার্মিনোলজি আমরা যে ডাকি, অ্যাড্রেস করি, যে বাবা মা ভাই বোন, এটাতে মর্গান কিন্তু খুব বিস্তৃত কাজ করেছেন এবং করে এঙ্গেলসের জন্য বেশ সহায়ক হয়েছে। এবং মর্গান এই জিনিসটা দেখিয়েছেন যে কেউ যদি কাউকে ভাই, আরেকজনকেও ভাই ডাকে, যদি চাচাতো ভাইকেও ভাইয়ের মর্যাদাই দেয় বা ভাই ডাকে, এই যে ডাকা যে সম্বোধনগুলো, অ্যাড্রেসগুলো, টার্মিনোলজিগুলো, এগুলো ভ্যাকিউমে না, এগুলো থেকেই কিন্তু ওরা উল্টো এস্টাবলিশ করতে পেরেছেন, প্রতিষ্ঠিত করতে পেরেছেন প্রমাণ। এই যে আজকাল নারীবাদের জন্য যে এঙ্গেলসের বইয়ের যে রেফারেন্স আসে, সেখানেও কিন্তু আগে টার্মিনোলজির এক্সিস্টেন্সটা থেকে ওরা কিন্তু বের করে এনেছেন, যে এটা ভ্যাকিউমে এক্সিস্ট করে না, এটা অকারণে এক্সিস্ট করছে না, এটা একটা সঙ্গত কারণে এই নামে ডাকা হতো। যেমন আগে যেই সম্পর্কগুলো ছিল বা গ্রুপ ম্যারেজগুলো ছিল, কেন এরকম হতো। যাই হোক, এরপরে আমরা আবার চলে আসি ইরফান, এটা একটা খুব একটা ফ্যাসিনেটিং এরিয়া, এবং এটা বইতেই কিন্তু আমরা আছি, দর্শক শ্রোতা, আমরা বইয়ের বিষয়বস্তু নিয়েই আলোচনায় আছি এখনো। রাষ্ট্রের উৎপত্তি ঠিক না বলে ধরন যদি বলি, ধরন, যেমন মার্কসিস্টদের কাছে স্টেট একটা অপ্রেসিভ, বা অ্যানার্কিস্টদের কাছে আরেক ধরনের, এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। এইটা এই বইতে রাষ্ট্রের ধরন সম্পর্কে কি বলা আছে, আপনার ব্যাখ্যাটা একটু শুনি। তো আমি আবার বলছি যে রাষ্ট্রের উৎপত্তি ও ধরন সম্পর্কে বইতে কেমন করে আছে, মার্কসিস্টরা একরকম করে ভাবেন অপ্রেসিভ স্টেট, বা অন্যরা অন্যরকম করে ভাবেন, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন। হ্যাঁ, একটি জিনিস আমার প্রায় মনে হয় আর কি, যে বইটির নাম যেটি
পরিবার, ব্যক্তিগত মালিকানা ও রাষ্ট্রের উৎপত্তি, তাই তো না? বাংলা করলে সেরকমটা হয়, অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি এন্ড স্টেট। সো একদিক থেকে আমার চিন্তা করলে মাঝে মাঝে মনে হয় আসলে এই বইটার টাইটেলটা কি ঠিক আছে, কারণ পরিবার এবং রাষ্ট্র এ দুটো হচ্ছে কাঠামো, তাই না? আর ব্যক্তিগত মালিকানা, হ্যাঁ, সেটি হচ্ছে অনেকটা হচ্ছে এই কাঠামোগুলোর বিবর্তনের বা আজকের অবস্থায় আসার পেছনে একটা ড্রাইভার, তাই না? সো আমাকে যদি একটা মেন্টাল মডেল আঁকতে বলা হয় বা একটা অ্যারো ডায়াগ্রাম আঁকতে হয়, আমি কিন্তু ওই ব্যক্তিগত মালিকানা থেকে দুটো অ্যারো নিব, দুটোই হচ্ছে একটা যাবে পরিবারে আর একটা যাবে হচ্ছে রাষ্ট্রে। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় এটাকে একটু উল্টে ব্যক্তিগত মালিকানাটাকে সামনে বা পেছনে এনে বললে হয়তো ভালো হতো। যাই হোক, আমরা কথা বলছিলাম, আমরা পরিবারের ব্যাপারে দেখিয়েছি সম্পদের ভূমিকা। রাষ্ট্রের ব্যাপারে হ্যাঁ, এই বইতে যেটা বলা হয়েছে যে এখনকার যে রাষ্ট্র, যেটা মার্কস আর এঙ্গেলস শুরু থেকেই বলেছিলেন যে রাষ্ট্র আসলে যেই শ্রেণীর হাতে সম্পদ, যেই শ্রেণীর হাতে উৎপাদনের ক্ষমতা, সেই শ্রেণীর রাষ্ট্রটাকে যাদের হাতে উৎপাদনের ক্ষমতা নেই, হ্যাঁ, তাদেরকে শোষণ করার জন্য, তাদেরকে এক্সপ্লয়টেশন করার জন্য রাষ্ট্রটাকে ব্যবহার করে। এখন প্রশ্ন হচ্ছে এটি এই বইতে মর্গানের রিসার্চ থেকে কিভাবে দেখিয়েছেন, সেটি তো আপনি জানতে চাচ্ছেন। মানে যেই তুলনামূলক আলোচনা আমি যেটাতে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে উনি যেটা দেখিয়েছেন তার গবেষণায় মর্গান, যে তাহলে আদিম সাম্যবাদী সমাজ যেগুলো ছিল, হ্যাঁ, এবং যেই সব ট্রাইবাল সমাজ এখনো কিন্তু অনেক জায়গায়, যেমন ইন্দোনেশিয়া, সুমাত্রাতে এখনো প্রায় 4 মিলিয়ন লোকের একটা গোষ্ঠী আছে যেখানে ম্যাট্রিলিনিয়াল সোসাইটি, এবং ওখানে কিন্তু যে ট্রাইবের যে চিফ, যেটাকে সাচেম বলে, অবশ্য হাওয়াইতে, ইন্দোনেশিয়া কি বলে আমি ঠিক জানি না, এগুলো নির্বাচনে মেয়েরা ভোট দেয়। হ্যাঁ, মেয়েরা ভোট দেয়, কিন্তু তার মানে এই না যে তারা ডমিনেট করে চিফকে, চিফই সব ওয়ার্ড ডিসিশন মেক করে। হ্যাঁ, মানে উনি যেটা বলতে চাচ্ছেন, রাষ্ট্রের যে অপ্রেসিভ স্টেজ, যে কথাটা আপনি এর আগে বলছেন, এইটা দরকার হয় কেবল সম্পদকে রক্ষা করার জন্য কিংবা ব্যক্তিগত মালিকানাটাকে রক্ষা করার জন্য। হ্যাঁ, এমনকি এখনকার সমাজে যে কৃষিভিত্তিক সমাজ, শুধু উদ্বৃত্ত না, কৃষিভিত্তিক সমাজে আমাদের এই যে, যেমন আমাদের দেশে আপনি যদি যান একটা গ্রামীণ দেশে, একটু পরে পরেই আপনি দেখবেন ধান খেতে আইল, অর্থাৎ সম্পদকে পার্সেলে পার্সেলে ভাগ করা হচ্ছে। এই যে ব্যক্তিগত সম্পদে ভাগ করা হচ্ছে, এটাও কিন্তু একটা রক্ষার উপায়, এবং সেই উপায়টা আপনি ডিসির অফিসে গিয়ে আরএস খতিয়ান, জিএস খতিয়ান করা, অর্থাৎ রাষ্ট্র এই সম্পত্তির এই বিলি ব্যবস্থা এবং এই ব্যক্তিগত মালিকানায় রাষ্ট্র একটা যন্ত্র হিসাবে কাজ করে। তো যেটি মর্গান কন্ট্রাস্ট করেছে এবং যেটা এঙ্গেলস সেখান থেকে পিক করেছেন, সেটা হচ্ছে যে এই ট্রাইবাল সোসাইটিগুলিতে, এই রাষ্ট্র ব্যবস্থাগুলিতে কোন রকম নিপীড়নের ব্যাপার ছিল না। এটা এক ধরনের সহযোগিতামূলক, এবং এটা হচ্ছে সমাজটাকে, সমাজের পরিচালিত করা। মানে বেসিক্যালি আমাদের মূল প্রবলেমটা কি, আমরা যখন একটা কালেকটিভ সোসাইটিতে, একটা যৌথ ব্যবস্থায় থাকি, এই যৌথ ব্যবস্থায় যদি আমাদের একাধিক লোক যেহেতু থাকে, তাদের মধ্যে কোনো ধরনের কনফ্লিক্ট যদি অ্যারাইজ করে, তাই না, কোনো ধরনের বিরোধ যদি তৈরি হয়, এখন যেটার জন্য আমরা আমাদের কোর্টে যাই, তাই না, সেই বিরোধটাকে অবসানের জন্য যতটুকু দরকার গোত্রগুলোর মধ্যে যে গভর্নেন্স ছিল ততটুকুই ছিল। হ্যাঁ, তার বেশি কিন্তু দরকার ছিল না, যেহেতু উদ্বৃত্ত রক্ষার এবং সম্পত্তি রক্ষার এবং প্রপার্টিড ক্লাসকে রক্ষার কোনো দরকার ছিল না। সেইটাই বিভিন্ন সাচেমদের বিভিন্ন ব্যবস্থা এবং বিভিন্ন গোত্রের ব্যবস্থার মাধ্যমে এবং অন্যান্য সমাজের, অ্যাথেনিয়ান বা রোমান সমাজের ব্যাখ্যার মাধ্যমে সেটাই এই বইতে দেখানো হয়েছে। আপনি কিন্তু ইরফান চমৎকার একটা জিনিস, আমি এটা বলবো সংযোজন, আমি আপনাকে একটু মিউট করছি শব্দের জন্য। চমৎকার যেটি এই মানে এই প্রশ্নের উত্তরটি দেবার সময়, যে রাষ্ট্রের ধরন, আপনি প্রথমেই বললেন যে ব্যক্তি মালিকানা, আমি যদি ভুল না বুঝে থাকি, ব্যক্তি মালিকানা এখানে একটা ড্রাইভারের মতো কাজ করেছে, যেটা পরিবার, দুইটা অ্যারো বললেন, যেরকম যদি আপনি করেন, একটা পরিবারের দিকে একটা রাষ্ট্রের দিকে, ড্রাইভিং ফোর্স হিসেবে। তাহলে বইয়ের এত বিখ্যাত একটি বই, এটির নামকরণ নিয়ে কিন্তু আরেকবার করে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে আপনার এই পয়েন্ট। অনেক ধন্যবাদ, চমৎকার বলেছেন, তারপরে তো বিস্তৃত করে বলেছেনই। আমি শুধু একটি কথাই বলবো আর কি, যে লেখালেখি যখন করেন, আপনি নিজেও লেখেন, আপনিও জানেন, আমরা মনে হয় যে সবচেয়ে অমনোযোগী থাকি আমাদের টাইটেলের ব্যাপারে, কারণ তখন সব শেষ, আমরা প্রেসের কাছে যাচ্ছি, তাই না, সবচেয়ে কম সময় ওটাতে দিই। যাই হোক,
না পুরো এটা আমি ব্যাপারটি মানে কাভার্ড হয়েছে হ্যাঁ টাইটেল, পুরো এটা কিন্তু ব্যাপারটি ঠিক, কভার তাই না? হয়েছে। না না একদম ইনফ্যাক্ট মূল বইটির নাম তো আরো একটু বড়, দি অরিজিন অফ দ্য ফ্যামিলি প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট না তো, আবার আছে মর্গানের কথা আছে মনে হয় মর্গানের নাম। কথা আছে এবং লম্বা একটা বাক্য আছে। হ্যাঁ আচ্ছা, এবারে আমি চলে আসি একটা খুব ফ্যাসিনেটিং একটা এলাকায়, একটা এরিয়ায়। সেটি হচ্ছে যে এটি নারীবাদের পথিকৃত একটি টেক্সট। আপনার আলোচনায় বারবার করেই আসছে ম্যাট্রিলিনিয়ালিটি, ম্যাট্রিয়ার্কি কেন প্যাট্রিয়ার্কির ঠিক বিপরীতার্থক না, এটির কুই ডাইমেনশন সেটিও এসেছে, ম্যাট্রি লোকালিটি তো চলেই আসবে কথায়। সব কিছু মিলিয়ে সেটা বারবারই এসেছে, মর্গানের স্কিম এসেছে, কেমন করে এঙ্গেলস সেটি থেকে দাঁড় করিয়েছেন। তারপরেও আমি যদি সংক্ষেপে, হ্যাঁ যারা আজকে হয়তো আলোচনা শুনে আগ্রহী হয়ে বইটি হাতে তুলে নেবেন যে এটি নারীবাদের জন্য কিভাবে সহায়ক বা এটি নারীবাদের পথিকৃত একটি টেক্সট, আপনি যদি এই বিষয়টি একটু বলেন। নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আমরা আগেও বেশ কবার আলোচনা করেছি আরেকটি ব্যাপার, যেটিও আমরা আগে কিছুটা বলেছি হয়তো, যে নারীবাদী চিন্তার যারা বড় বড় চিন্তক, হ্যাঁ তারা অনেকেই কিন্তু মনে করেন যে এঙ্গেলসের এই টেক্সটটি যথাযথ বা যথেষ্ট নয়। হ্যাঁ তারা মনে করেন যে নারীর উপর যে নিপীড়ন সেটাকে, মানে আমি এর আগে বলেছি যে এঙ্গেলস ডিটারমিনিস্টিক ইকোনমিক ডিটারমিনিজম থেকে বের করে এনে সামাজিক অনেকটা ইন্ডাকটিভ রিসার্চ মর্গানের সেটি নিয়ে এসেছেন হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিস্ট ব্যাখ্যা। কিন্তু তারপরও অনেকেই বলেন যে শেষ পর্যন্ত কিন্তু এঙ্গেলস থেকেছেন হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমের ব্যাখ্যাতেই। তাহলে সুতরাং এখনকার নারীবাদীরা অনেকেই বলে থাকেন যে তারপরে এটাও এক ধরনের রিডাকশনিজম, যে সব কিছুর মূল হচ্ছে হ্যাঁ উৎপাদন সম্পর্ক বা টেকনোলজিক্যাল এবং ম্যাটেরিয়ালিস্টিক কন্ডিশন। হ্যাঁ সবকিছুকে যে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম দিয়ে ব্যাখ্যা করতে হবে এটা ঠিক মনে করেন না অনেক নারীবাদীরাই, এমনকি সিমন দ্য বোভার মতো লোকও মনে করেন যে এঙ্গেলস রিডাকশনিস্ট। একটি প্রচলিত ধারণা যেটা হয়তো আপনারা অনেকেই জানেন যে সকল আই থিঙ্ক ইন্টারসেকশনালিটি বা ইন্টারসেকশনালিজম, যেখানে বেসিক্যালি অনেক ধরনের হরাইজন্টাল রিলেশনশিপ সমাজে যেগুলো থেকে আসলে অপারেশনের তৈরি হয়, এবং অপারেশনের যখন তৈরি হয় তখন কিন্তু নারী একটা অপ্রেস ক্লাস হিসেবে থাকে। এই ধরনের অনেক ব্যাখ্যা কিন্তু নারীবাদের মধ্যে আজকাল আছে। কিন্তু আমি যে জায়গায় যেতে চাচ্ছি, ইভেন যারা হরাইজন্টাল ইনইকুয়ালিটির কথা বলছেন, সো দেখা যাচ্ছে আমি যদি মনে করি যে আমেরিকার মতো উন্নত দেশেও হ্যাঁ মানুষ তার রেসের কারণে নির্যাতিত হচ্ছে, সেই রেসের মধ্যেও কিন্তু আবার যে নারী সে সেই রেসের পুরুষের চেয়ে বেশি নির্যাতিত হচ্ছে। তার নির্যাতনটা দু জায়গায়, একটা নির্যাতন হচ্ছে তার ব্রডার সোসাইটাল ক্যানভাসে, হ্যাঁ আফ্রিকান আমেরিকান হিসাবে তার নির্যাতন, আরেকটা হচ্ছে আফ্রিকান আমেরিকান বাড়ির মধ্যে আফ্রিকান আমেরিকান মেনের হাতে তার নির্যাতন, তাই না? তো এখন অনেকে হয়তো বলতে চাচ্ছেন আমরা দুটোর কথাই বলবো, ইন্টারসেকশনালিজমের দিকে দৃষ্টি নির্দেশ করবো, কিন্তু এঙ্গেলসের যুক্তি হচ্ছে যে আসলে এই সব কিছুর মূলেই হচ্ছে যে উৎপাদন সম্পর্ক এবং যেই সঞ্চয় এবং যে ব্যক্তিগত মালিকানা, হ্যাঁ সেগুলো হচ্ছে এই সবকিছুর মূলে। এটা যদি তুমি উঠিয়ে ফেলো তাহলে এই নিপীড়নটা থাকবে না। তো এইখানেই হয়ে যাচ্ছে যে অন্য ফেমিনিস্টদের সাথে মার্কসিস্ট ফেমিনিস্টদের পার্থক্য। সেই দিক থেকে চিন্তা করলে আমিও মনে করি ব্যক্তিগতভাবে, এটা অবশ্যই বিতর্কের ব্যাপার, যে আসলে কোনো সমস্যা যখন আমরা সমাধান করতে চাই, আপনি একটা হতে পারে যে একটা আপনাকে ইমিডিয়েট সলিউশন দরকার, তারপরে কেউ হয়তো বলবে আপনাকে মিডল রেঞ্জে সমাধান দরকার, কিন্তু একটা লং টার্ম সলিউশনও দরকার। আপনি যখন দীর্ঘমেয়াদী সমাধান খুঁজবেন তখন কিন্তু যেটাকে বলি আমরা ডিস্টাল রিজনস, আমার মডেলিং এর টার্ম আমি এখানে ইউজ করছি, প্রক্সিমেট রিজনস ভার্সাস ডিস্টাল রিজনস। রেসটা কিংবা বাংলাদেশের মতো ক্ষেত্রে আপনার ধর্মটা হয়তো একটা কারণ, কিন্তু যদি আপনি দূরবর্তী কারণটা খুঁজেন এবং আপনি যদি আসলে ইন দ্য লং রান একটা সাস্টেনেবল সলিউশন চান, একটা টেকসই সলিউশন চান, তাহলে কিন্তু সমস্ত শোষণের মূলে যে শোষণটা সেটা খুঁজে বের করতে হবে। সেটা এঙ্গেলস খুঁজে বের করার চেষ্টা করেছেন, এবং ওই জায়গায় কিন্তু এঙ্গেলসের বিকল্প বা মার্কসের বিকল্প বা আরো অনেক যারা মার্কসীয় তাত্ত্বিক আছে তাদের বিকল্প কিন্তু অন্য তাত্ত্বিকরা দিতে পারেননি। তারা বলেছেন যে আরো বিস্তারিত ব্যাখ্যা দরকার, এবং আমি স্বীকার করি বিশেষ করে ইমিডিয়েট সলিউশনের জন্য আরো বিস্তারিত ব্যাখ্যা দরকার। কিন্তু যদি এটা মূল সমস্যার টেকসই সমাধান করতে হয় তাহলে তো সমস্যার মূলে যেতে হবে, তাই না? ব্যক্তিগত মালিকানা রহিত করতে হবে সমাজে।
এর আগে সবাই নারীর কথা বলেছেন অনেকটা সামাজিক সম্পর্কের কথা বলে আর কি, এবং যেসব তারা আপনার সমাধান বলেছেন সেটা অনেকটা হচ্ছে ইউটোপিয়ান ধরনের সলিউশন, যে তাদেরকে একটা প্যাট্রোনাইজিং সলিউশন, তাই না? পুরুষ তার স্ট্রেংথ যেহেতু আছে, এটা ন্যাচারাল, এভাবে থাকবে, এটা একটা ন্যাচারাল ওয়ান। উনি দেখিয়েছেন যে আসলে এই পুরো জিনিসটা ন্যাচারাল না, আসলে কমপ্লিটলি রিভার্স একটা সিস্টেম ছিল, বরঞ্চ সিস্টেমটা কৃত্রিম, মানে এঙ্গেলস মর্গানকে ইউজ করে দেখিয়েছেন। কিন্তু এখনো নারীবাদীরা অনেকে বলে, এই যুগে অনেক নারীবাদী বলে যে আসলে পুরুষের যে শক্তি, যে বাহুবল, সেটি স্বতঃসিদ্ধ। তো তার মানে কিন্তু দাঁড়িয়ে যায় যে আপনাকে আসলে সমাধানটা যে দিতে, এমনকি ল্যারি সামারসন মতো লোক বলেছে যে পুরুষের নাকি মেধাও নারীদের চেয়ে বেশি। তো বায়োলজিক্যাল ব্যাখ্যা তারা দেয়, কিন্তু এঙ্গেলস, মার্কস তারা তাদের তথ্য উপাত্ত ব্যবহার করে, কালচারাল ইভলিউশনারিস্টদের তথ্য উপাত্ত ব্যবহার করে দেখিয়েছেন না, এটি আসলে একটি ঐতিহাসিক ভাবে তৈরি একটি ব্যাপার, এবং যেহেতু এটি ঐতিহাসিক ভাবে তৈরি করা হয়েছে, যে কারণটির কারণে এটি তৈরি হয়েছে, সেই কারণটির যদি সমাধান করা যায়, তাহলে এই নির্যাতনেরও দীর্ঘমেয়াদী সমাধান করা যাবে। হ্যাঁ, ঠিক বলেছেন। এবারে আমরা এর সাথেই বলা চলে একটি সম্পূরক প্রশ্ন আমি যদি বলি, পরিবার, পারিবারিক কাঠামো, নারীর ভবিষ্যৎ সম্পর্কে এঙ্গেলস এই বইতে, যে বইটি নিয়ে আমরা আজকে কথা বলছি, এই বইতে কোনো প্রেসক্রিপশন বা কোনো সমাধান দিয়েছেন কি, এবং সেটি কি আসলে যথেষ্ট কিনা? সেটি আপনার উত্তরে ইতোমধ্যে অনেকটুকু চলে এসেছে, আমি একটু আলাদা করেই বলছি। এবং সমাজতান্ত্রিক সমাজে নারীর কি উত্তরণ ঘটবে? তাহলে প্রথম দুইটি জিনিস, একটি হচ্ছে পরিবার বা পারিবারিক কাঠামো, নারীর ভবিষ্যৎ সম্পর্কে এঙ্গেলস বইতে কোনো সমাধান দিয়েছেন কি, আর এটা হচ্ছে সেটি যথেষ্ট কিনা, আর সমাজতান্ত্রিক সমাজে নারীর উত্তরণকে আমরা দেখতে পাবো বা পাই কিনা বা পাবো কিনা, আর আপনার মতামত এই ব্যাপারে জানতে চাই। এটার ব্যাপারে আমি আসলে আমি বলবো যে কিছুটা যেটাকে বলে যে কনফ্লিক্টেড বা কনফিউজড। একদিক থেকে চিন্তা করলে আমি যেটা আগে বললাম, যে ওনাদের যে কথা, যে মূল কারণটি যদি সমাধান করা যায় তাহলে নারীর অবস্থার সমাধান হবে, কিন্তু একই সাথে যেটা বর্তমান বাস্তবতা, সেই বাস্তবতায় কিন্তু নারী যে শোষণের শিকার, যে নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, সেটা খুবই দৃশ্যমান এখন, এবং এখন তো সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া অনেক বেশি দৃশ্যমান। তো সেই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যাওয়ার আগ পর্যন্ত যে সলিউশন, সেক্ষেত্রে হয়তো এঙ্গেলস সরাসরি কিছু বলেননি, অর্থাৎ মানে সমাধানের ক্ষেত্রে এঙ্গেলসের সমাধানটা অনেকটা বেবেলের মতো, যে যখন সমাজতান্ত্রিক সমাজে উত্তরণ ঘটবে এবং সেই সমাজে যেহেতু ব্যক্তিগত মালিকানা থাকবে না, রাষ্ট্রের শোষণ থাকবে না, অটোমেটিক্যালি নারী তার পজিশনটা ফেরত পাবে। কিন্তু গ্রাজুয়াল উত্তরণের ব্যাপারে এই বইটা না বললেও আপনার ইনডিরেক্টলি তো মার্কস আর এঙ্গেলস তাদের লেখায় অনেকভাবে বলে গেছেন। যেমন এঙ্গেলস তার ওই যে ওয়ার্কিং কন্ডিশন অফ দ্য ইংলিশ ওয়ার্কিং পিপল, যে বইয়ের কথা আমরা বলেছি, যেটি মেরি বার্নসের সাথে উনি বিভিন্ন শ্রমিক শ্রেণীর পরিবারে গিয়ে দেখেছেন, ওখানে উনি কিন্তু অবজার্ভ করেছেন, উনি বলেছেন যে ওনারা ব্যবহার করতেন বুর্জোয়া ফ্যামিলি ভার্সাস প্রোলেতারিয়েট ফ্যামিলি। তো বলছেন যে প্রোলেতারিয়েট ফ্যামিলিতে নারী যখন কাজে যাচ্ছে তখন পুরুষটা বলছে যে এই যে নারী কাজে যাচ্ছে, আমার বাচ্চা ঠিক মতো বড় হচ্ছে না, যেটা এখনো বলে, আমেরিকার এক স্টেটের গভর্নর বলেছে, তাই না? তো যার ফলে তারা বঞ্চিত হচ্ছে। কিন্তু এট দ্য সেম টাইম এঙ্গেলস অবজার্ভ করছেন, নারী যখন উৎপাদন ব্যবস্থায় অংশ নিচ্ছে তখন কিন্তু নারীর একটা সে থাকছে পরিবারে। আমরা আমাদের বাংলাদেশের দিকে তাকালে কি দেখি, আমাদের হয়তো এখন পত্র পত্রিকা পড়লে মনে হয় যে নারী নির্যাতন বেড়েছে। তো আসলে আমরা কিন্তু জানি না আসলে নির্যাতন যে হচ্ছে এটা আমরা জানি পত্রিকা দেখে, কিন্তু সেই নির্যাতনটা আমি যদি একটা ডাইনামিক একটা প্লট করি, সেটা আগের চেয়ে বেড়েছে বা কমেছে এটা আমরা পুরোপুরি জানি না। কেন জানি না? কারণ আগে আমাদের তথ্য খুবই অপ্রতুল ছিল। এখন যেটা হয়েছে আমি মনে করি সে তথ্যটা বেড়েছে, অর্থাৎ নারীর যে ক্ষমতায়ন হয়েছে, বাংলাদেশে একটি বিশাল ক্ষমতায়নের একটি ক্ষেত্র হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেখানে নারীর শ্রমের একটি জায়গা হয়েছে। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে অবশ্যই মার্ক্সবাদীদের, সেই শ্রমের উদ্বৃত্ত কে নিচ্ছে এবং সমাজে তাদের অবস্থান কি, সেটি আলাদা প্রশ্ন যদি আমরা ধরে রাখি, সরিয়ে রাখি আপাতত। অন্তত এইটুকু ঠিক যে কর্মক্ষেত্রে নারীর অবস্থানের কারণে কিন্তু নারী আগের চেয়ে সোচ্চার হচ্ছে। তার নির্যাতনটা যেটি আগে সে বলতে পারতো না, পরিবারের মধ্যে সে লুকিয়ে রাখতো, সেখান থেকে সে বেরিয়ে এসে পাবলিক স্ফিয়ারে বলছে, তাই না? তাহলে এই কাজের
জায়গায় আসার ফলে যে নারীর ক্ষমতায়ন হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো আমি মনে করি এটা হচ্ছে একটা গ্র্যাজুয়াল চেঞ্জ, যেখানে নারীকে অর্থনৈতিকভাবে স্বাধীন করতে হবে, নারীকে কালচারালি স্বাধীন করতে হবে, নারীকে সামাজিকভাবে স্বাধীন করতে হবে, নারীকে বিভিন্নভাবে ক্ষমতায়ন করতে হবে। কিন্তু আলটিমেট যেটা সলিউশন, এটা আমার বক্তব্য ইন্টারসেকশনালিস্টদের উদ্দেশ্যে, এই ব্যবস্থা যদি আমরা রাখি তাহলে কিন্তু ঘুরে আসবে নারীর উপর নির্যাতনটা। প্রপার্টিড ক্লাস নারীর উপর নির্যাতন করবে, এবং প্রপার্টিড ক্লাস কারা আমরা সেটা জানি। একদম তাই। আমি আর একটু যদি আগাই, যে এই বইটাতে তো, বই বলতে অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট, এই বইটিতে নানা রকম তত্ত্ব নির্দেশনা হাজির করেছেন এঙ্গেলস। বইটির সমালোচনা কিছুটাই তো মধ্যে চলে এসেছে, কোন কোন জায়গায় রিডাকশনিস্ট অ্যাপ্রোচ, কোন কোন জায়গায় যথেষ্ট না, এসব এসেছে। তারপরেও আমি বলবো যে বইটির সমালোচনা কারা কি কি পয়েন্টে করেছেন, মানে মেজর জিনিসগুলো যদি আপনি বলেন, এই বিষয়গুলোতে অন্য কোনো তত্ত্ব আছে কি না, থাকলে খুব সংক্ষেপে একটু যদি একটা তুলনামূলক বিচার আমরা পাই। হ্যাঁ, তো আমরা তো ওই ফেমিনিস্ট চিন্তার ক্ষেত্রে বললাম ইন্টারসেকশনালিটির কথা। তারা বলেন যে ইটস বেসিক্যালি ম্যাট্রিক্স অফ ডমিনেশন অ্যাজ অপোজ টু জাস্ট আপনার একটা জাস্ট প্রোডাকশন রিলেশনশিপ এন্ড প্রাইভেট প্রপার্টির সেই রিডাকশন, সেটা আপনি বললেন। এছাড়া আরেকটি সমালোচনা মনে হয়, আমি নিজেও এটা কিছুটা করি আসলে, ওনারা তো দেখালেন যে সমাজের যে বিবর্তন, হ্যাঁ, আদিম সমাজ থেকে স্যাভেজারি, বারবারিজম পেরিয়ে সিভিলাইজেশন, তার বিভিন্ন স্টেজ, এবং তার পাশাপাশি পরিবারের যে বিবর্তন, সেটাও হিস্টোরিক্যালি আর এভিডেন্সিয়ালি অনেক তথ্য উপাত্ত দিয়ে উপস্থাপিত হয়েছে। কিন্তু যেটি এটা থেকে যে ইয়েটা এসছে, যে এই কনক্লুশনটা এসছে, এখান থেকে উনি আরেকটি যে কনক্লুশন দিয়েছেন, তাহলে দেখা যাচ্ছে এই যে সঞ্চয় এবং এই যে উদ্বৃত্ত এবং উদ্বৃত্তের যে সঞ্চয়, সেখান থেকেই আসলে সেটিকে রাখার জন্যই পরিবারের ধরনের যে বিবর্তন। তো সেখানে আমার কাছে মনে হচ্ছে এখানে কিছুটা অ্যাসারশন আছে, এখানে হয়তো আরো বেশি কি বলা যায় যে ইন্ডাকটিভ রিসার্চ করার হয়তো জায়গা আছে, এবং এখনকার অ্যানথ্রোপোলজিস্টরা হয়তো কিছুটা করছেন। আমি যেটা বলছিলাম যে আমি আসলে দেখার চেষ্টা করছিলাম এখনকার অ্যানথ্রোপোলজিক্যাল জার্নালগুলোতে কি ধরনের প্রবন্ধ বের হয়। খুব বেশি সময় আমি করে উঠতে পারিনি, তবে একটি জিনিস কিন্তু ঘুরে ফিরে বারবার আসছে, যে এখন মানে যেই ধরনের ইভলিউশনারি স্ট্রাকচারের যে ইভলিউশনের কথা ওই সময়কার, মানে 100-150 বছর আগের বা 200 বছর আগের অ্যানথ্রোপোলজিস্টরা বলে গেছেন, সেগুলো এখন, আমি এর আগে সুমাত্রার কথা বলেছি, কঙ্গোতে, ফিলিপাইনে, অনেক জায়গায় এই ধরনের সমাজ এখনো আছে, এবং সেই সম্পর্কগুলোর বিবর্তন, হ্যাঁ, সম্পর্কগুলোর বিবর্তন কিন্তু এখনো দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে ওই কনক্লুশনটা যেটা গিয়েছেন এঙ্গেলস এবং মার্কস এর থেকে, সেটাকে খুব একটা অসঙ্গত কিন্তু আমার মনে হয় না। আচ্ছা, এই বইটির বর্তমান প্রাসঙ্গিকতা। আচ্ছা, না, আমি শুধু একটা উদাহরণ দিই, মানে যে এখনো যে এই জিনিসগুলো, প্রাসঙ্গিকতা না বলে বলবো যে প্রায়োগিকতা অনেকটা, যে আমাদের সমাজে যে এই সমস্যাগুলোর যেটাকে বলে ভেস্টিজ, বা এক্সাক্ট বাংলাটা কি হবে, এগুলোর অবশেষ এখনো যে রয়ে গেছে। আমি একটু আগে উদাহরণ দিচ্ছিলাম যে আমাদের দেশে আপনি যদি গ্রামের দেশে যান, ওই যে পার্সেল অফ ল্যান্ড দেখবেন, জমির আল, তো সেগুলো কিন্তু ওই সম্পত্তির যে মালিকানা এবং সেই মালিকানার কারণে যে সম্পত্তিটাকে যে টিকায় রাখার ব্যবস্থা, এগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। অর্থাৎ মর্গানের রিসার্চটা শুধু 200 বছরের পুরনো না, তার প্রয়োগ কিন্তু এখনো দেখা যায়। হ্যাঁ, মানে তার অবশেষ এখনো সমাজে বিদ্যমান। আর নারীবাদ কিংবা সমাজের বিকাশের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা তো, মানে এই বই তো, যেটা আমরা আগে বলছিলাম যে ওভারঅল যে স্কিম মার্কস এবং এঙ্গেলসের থিওরির, যেটা অনেকটা ওই যে অ্যান্টিডোনিং বইটাতে যেটার একটা আনুপূর্বিক বর্ণনা এঙ্গেলস কিছুটা তৈরি করেছেন, সেটাতে এটা খুবই একটা, মানে একটা বলা যায় যে একটা বিশেষ একটা পিভোটাল জায়গা নিয়ে রেখেছেন আর কি। কারণ আপনি এখানে দেখাচ্ছেন যে আজকের অবস্থায় এই আসার পেছনে আর কিছুই না, উদ্বৃত্ত, এবং এই উদ্বৃত্ত কিছু লোকের হাতে যাওয়া। সো আপনি যখন বুঝে যাচ্ছেন জিনিসটার রুট, আপনি যখন স্বীকার করে নিচ্ছেন যে জিনিসটার মূল এই জায়গায়, হ্যাঁ, বা আপনি যেহেতু প্রমাণ করছেন জিনিসটার মূল এই জায়গায়,
তখন ঘুরে ফিরে আপনার কাছে এই বইয়ের কাছে আসতে হবে, এবং ওই মূলটাকে পরিবর্তন করাটা যেহেতু দরকার, সেহেতু আপনাকে এই বইয়ের কাছে বারবারই যেতে হবে। জি, চমৎকার বলেছেন। আমি এবারে যেটা বলতে চাই যে এঙ্গেলসের তো আসলে ইতোমধ্যেই অনেকগুলো কাজের কথা চলে এসেছে। কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস এসেছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো এসেছে, একদম শুরু থেকেই যদি আমি আসি অ্যান্টি ডুরিংয়ের কথা মাত্রই একটু এলো। তো এঙ্গেলসের এই অরিজিন অফ দ্য ফ্যামিলি, প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট ছাড়াও আরও অনেক কাজ আছে। আজকে আমাদের যদিও মূল আলোচ্য বিষয় এই বইটি, আপনি কি বলতে চান আরও দু একটি কাজ একটু উল্লেখ করতে চান কি, এক দুই বাক্যে যদি একটু আমাদের বলেন? নিশ্চয় নিশ্চয়, আমি সংক্ষেপে যদি বলি, মানে ওনার যেটা আপনি বলেছেন, ওনার লেখার বিস্তৃতি একেবারে ছোট বয়সে কবিতা লেখা থেকে শুরু করে মার্কসের সাথে মিলে ওই ইয়াং হেগেলিয়ান বোয়ারদের ক্রিটিক করে, সমালোচনা করে, স্যাটায়ার লেখা থেকে শুরু করে, স্যাটায়ারিস্টিক লেখা থেকে শুরু করে মাঠ পর্যবেক্ষণ করা, তাই না, ঘুরে ঘুরে দেখে এসে সেটাকে তাত্ত্বিক ভিত্তিতে দাঁড় করানো, অনেকটা উনিও ওই অর্থে কিন্তু সেই কালচারাল রিভলিউশনিস্টের কাজ করেছেন, ডারউইনের মেথোডোলজি ফলো করে। এবং শেষ পর্যন্ত যেটা বললাম যে উনি দার্শনিক ভিত্তি মার্ক্সবাদের তৈরি করেছেন, সেই এই বইয়ের কথা আমরা অনেকে আলাপ করলাম। ওই অ্যান্টি ডুরিং যেটা উনি করেছেন তার একটা অংশই হচ্ছে যে সোশ্যালিজম ইউটোপিয়ান আর সায়েন্টিফিক, তাই না, উনি দেখিয়েছেন বেসিক্যালি। একটু আমি ঢুকছি। ডুরিং ছিলেন বার্লিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তাই না? মানে অ্যান্টি ডুরিং হচ্ছে ডুরিং এর যে মতবাদ সেটার একটা মানে রাইট। হ্যাঁ, এই বইটিও মনে হয় নামের ক্ষেত্রে আমি বেঁচে থাকলে এঙ্গেলসের বন্ধু হলে বলতে পারতাম যে এই নামটি তুমি দিও না, তাহলে তোমার নামে ডুরিংই প্রধান হয়ে যাচ্ছে। কিন্তু আসলে তুমি যে কথাটা বলতে চেয়েছেন, কারণ বাংলাদেশে আমি জানি আমরা যারা ছোটকালে, আপনি বলেছিলেন আমাদেরও একটা ঐতিহ্য আছে বামপন্থী রাজনীতি করার, এখনো আমরা জড়িত, আমাদের বন্ধু বান্ধব সবাই, তাদের সবার কাছে কিন্তু এটি অত্যন্ত প্রিয় একটি বই। বাংলাদেশের সর্দার ফজলুল করিম এটির অনুবাদ করেছেন। তো এবং আবার এটি একটি সবচেয়ে কঠিন, মার্ক্সবাদের সবচেয়ে কঠিন পুস্তক হিসাবেও আলোচিত বাংলাদেশের মার্ক্সবাদী সার্কেলে। আসলেই কঠিন বইটিতে উনি, কিন্তু একবার যদি বুঝে যাওয়া যায় যে উনি মূল নির্যাসটা কোথায়, যেটি বলতে চাচ্ছে তারা সেই মূল সূত্রটা, সায়েন্টিফিক সোশ্যালিজম বলতে আসলে এখানে কিন্তু সায়েন্টিফিক সায়েন্স অর্থে নয়, এখানে সায়েন্স হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম অর্থে এই সায়েন্টিফিক সোশ্যালিজমের সায়েন্সটা, যেটা নিয়ে আমাদের, আপনি রাষ্ট্র ছাত্রলীগের কথা বলছিলেন, তাদেরকে বিশেষ কৃতিত্ব দেওয়া হয় এই টার্মটি ব্যবহার করার জন্য। আমি কিছুদিন আগে পড়ছিলাম কোনো একটি গ্রন্থে, এটি মনে হয় মহিউদ্দিন আহমেদ সাহেবের লেখা গ্রন্থে, শেখ মুজিব প্রথম বৈজ্ঞানিক সমাজতন্ত্র কথাটি ব্যবহার করছেন তার বক্তৃতায়, তখনও জাসদ হয়নি। আমার ধারণা সিরাজুল আলম খান গিয়ে বলছেন যে আপনার তো কমিটমেন্ট ছিল সমাজতন্ত্র, তো তখন একটি বক্তৃতা উনি শব্দটি ব্যবহার করেছিলেন, নিশ্চয়ই উনি এদের কাছেই শুনেছিলেন আর কি। যাক, যে জায়গায় আমি ছিলাম, তো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথায় কিন্তু আসলে মূল সূত্র বিজ্ঞান নয়, হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। বিজ্ঞান নিয়েও মার্কস পরে লিখেছেন, তার ওই যে অন দ্য ডায়ালেকটিক্স অফ নেচার, যেখানে উনি সমকালীন বৈজ্ঞানিক সূত্রকে মার্ক্সবাদের সাথে, এবং মার্ক্সবাদ যে তাকে সেগুলোকে নেগেট করে না, বরঞ্চ সেগুলোকে সাপোর্ট করে, সেগুলোর ভিত্তিতে এরকম একটা জিনিস লিখেছিলেন। এবং এটা পরে কেউ গিয়ে আইনস্টাইনকে দেখিয়েছিলেন। তো আইনস্টাইন বলেছিলেন যে তার অঙ্ক বা বিজ্ঞানের সূত্রে কিছু কিছু ভুল আছে, কিন্তু ধারণাটা, মানে মূল স্পিরিটটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এই মিলিটারি থিঙ্কিং নিয়ে আমি বলেছি ওনার জন্ম প্রাসায়, মার্ক্সেরও জন্ম প্রাসায়, ইনফ্যাক্ট হেগেল থেকে শুরু করে অনেকেরই এদের জন্ম প্রাসায়, কিন্তু প্রাসানরা তো দেওয়ার মানে মিলিটারিস্ট জাতি ছিল। আমার মনে হয় ওনারা কনস্ক্রিপ্ট করতো, এবং 1 বছরের জন্য মনে কনস্ক্রিপ্টেড হয়েছিলেন এঙ্গেলস, কিন্তু এর পরে এঙ্গেলস, না আমি নিশ্চিত করছি, হ্যাঁ 1 বছর সামরিক বাহিনীতে ছিলেন। এবং এঙ্গেলসের যে একটা মজার নাম আছে জেনারেল, যেটা মার্কস নামে ডাকতেন, ওটা যে সমরবিদ্যার বিষয়ে এত নিখুঁত প্রেডিকশন ছিল, ভীষণ রকম ভালো প্রেডিকশন করতেন। আমি ওই যে ত্রিস্তাম হান্টের কথা বলছিলাম, তার বইটার নামই হচ্ছে মার্কসেস জেনারেল। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, উনি মানে শুধু ট্র্যাডিশনাল ওয়ারের চেয়ে বেশি গেরিলা ওয়ারফেয়ার নিয়ে ওনার বই আছে। সবচেয়ে মজার ব্যাপার, ওনার একটি লেখা আমি ওদিন কালকে দেখছিলাম, আফগানিস্তান নিয়ে একটা লেখা আছে। লেখাটি অবশ্য এক ধরনের অর্ডারই লেখা, হয়তো ওনারা তো জীবিকা নির্বাহের জন্য পত্রিকায় লিখতেন, আমেরিকার অনেক পত্রিকায়, নিউ ইয়র্কের কোনো এনসাইক্লোপিডিয়া লেখার জন্য, দেওয়ার জন্য মার্কসের অনুরোধে এঙ্গেলস লিখেছিলেন। তো আমি খুঁজে দেখার চেষ্টা করছিলাম ওখানে এমন কিছু আছে কিনা যেটি এখনকার আফগানিস্তানের অবস্থার সাথে প্রযোজ্য। আপনি একটু আগে প্রাসঙ্গিকতার কথা বলছিলেন, এবং আমি দেখলাম যে উনি ওই একটি কথা বলছেন, আফগানরা ব্রেভ, তারা রাজা আছে ঠিকই, কিন্তু তারা খুবই স্বাধীনচেতা, এবং যার ফলে তাদেরকে গভর্ন করা খুব ডিফিকাল্ট, যে কথাটা এখনকার সোশ্যালজিস্টরা বারবার বলছে আফগানিস্তান সম্পর্কে।
তো এই মানে ব্যাপক বিস্তৃত এঙ্গেলস, আমার তো মনে হয় যে এক জীবনে পড়ে শেষ করার মতো, মানে শেষ হতে করা যাবে পরবর্তীতে যদি কখনো সেরকম সুযোগ হয় অন্য পরিসরে আমরা হয়তো আবার এঙ্গেলসের আরো বিস্তারিত কাজ বা মার্কসের আমরা আনতে পারবো আশা করি। নিশ্চয়ই। আচ্ছা, আমি এবার একটু চলে আসি ইরফান। এঙ্গেলসের তো আপনি আসলে যখন যে পয়েন্টটি বলছেন তখনই সঙ্গে সঙ্গে সমালোচনা জায়গাটা বলছেন, তারপরে একটু আলাদা করে যদি এঙ্গেলসের যে সমালোচনা, যেমন পুঁজিবাদী ঘরানার যে সমালোচনা, সেগুলো সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি মোটা দাগে, কিন্তু মার্ক্সবাদী বা প্রগতিশীল তাত্ত্বিকদের মধ্যেও এঙ্গেলসের মতাদর্শ নিয়ে কিন্তু সমালোচনা আছে, সেই সম্পর্কে যদি একটু বলেন। নিশ্চয়। হ্যাঁ, আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে মার্কসিজমের যারা অনুসারী, তাই না, এখনকার বা 60-70-এর দশকে যারা এমনকি নতুন করে মার্ক্সবাদকে দাঁড় করিয়েছেন, নিউ লেফট যারা 60-এর দশকের পর থেকে, তাদের মধ্যে একটা সমালোচনা। এর আগে আমরা বলেছি যে তার তত্ত্বের কতটুকু রিডাকশনিস্ট, কতটুকু অ্যাসারশন বেস, কতটুকু এভিডেন্সিয়ারি, এগুলোর একাডেমিক ক্রিটিসিজম। কিন্তু যে ক্রিটিসিজমটার কথা আপনি তুলেছেন সেটি খুব ইন্টারেস্টিং। আমি যে খুব বেশি জানি তা নয়, যতটুকু জানি এটার একজনের কথা বলা হয়, যে লুকাক্সের কথা বলা হয়, উনি যে একটু আগে আমরা যে ডায়ালেকটিক্স অফ নেচারের কথা বলছিলাম, সেটার সমালোচনা করতে গিয়ে লুকাক্স সমালোচনা করেছিলেন এঙ্গেলসের। এবং পরবর্তীতে যেটা করা হয়েছে, অনেকে বলে যে এই যে মানে একটা স্ট্যালিনের সময় যে একটা রাষ্ট্রীয় নিপীড়ন সমাজতান্ত্রিক ব্যবস্থায় তৈরি হলো, এটার পেছনে নিউ লেফটদের সময় থেকে অনেক তাত্ত্বিক মনে করে, তখন তারা মার্কস আর এঙ্গেলসকে একটু কিছুটা আলাদা করে, এঙ্গেলসকে কিছুটা যেটাকে বলে বাংলায় স্কেপগোট, বলির পাঠা বানিয়ে ফেললো। বললো যে আসলে এঙ্গেলস যে অ্যান্টি ডুরিং বা ডায়ালেকটিক্স অফ নেচার, বা ওই সময় এঙ্গেলস আসলে মূলত মার্কসের শেষ দিকে এবং মার্কস মারা যাওয়ার পরও যে খুব বেশি বাড়াবাড়ি করছিলেন উনি, যে তখনকার যেটা বিজ্ঞান বা বৈজ্ঞানিক বা যেসব নতুন সায়েন্টিফিক ডিসকভারি হচ্ছে, এটার সাথে মার্ক্সবাদের রাজনৈতিক তত্ত্বগুলোকে মিলাতে গিয়ে খুব বেশি রিজিড এবং যেটাকে বলে সায়েন্টিফিসিটি, এক ধরনের বৈজ্ঞানিকতা দেওয়ার চেষ্টা করছিলেন। তো তার কারণে যে রিজিডিটি তৈরি হচ্ছিল, সে কারণেই মার্কসিজম ফ্লেক্সিবিলিটি লুজ করছিল, সে কারণেই রেজিমেন্টেশন হচ্ছিল, সে কারণেই মার্ক্সবাদী ব্যবস্থায় হয়তো কিছুটা নিপীড়ন এসেছিল। এই ধরনের একটি সমালোচনা আছে। বেশ কটি জীবনী আছে এঙ্গেলসের, ইদানিং লিখছেন ওইসব জীবনীতে, বিশেষ করে 90s, লেট 80s, আর্লি 90s এ কার্ভার লিখেছেন, হান্ট লিখেছেন, ওরা নিও লেফটদের ধারায় এই সমালোচনাগুলি করেছেন এঙ্গেলসের। এখন আবার মানে এই 200 বার্ষিকীর প্রাককালে এসে আবার এই অভিযোগ থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, মার্কসের লেখাগুলো আবার পড়ে। পল ব্ল্যাকলেজ একজন আছেন, ব্ল্যাকলেজ, রাইট, আমি উচ্চারণটা ঠিক করছি তো, উনি কোন একটি নিউ ইয়র্ক সুনির কোন একটি ইউনিভার্সিটিতে আছেন, উনি যেমন 2 খণ্ডের একটি বই লিখেছেন। তো এসব বইতে আবার পুনঃ ব্যাখ্যা, এসব পাঠগুলোতে আসলে ওনাদের লেখাগুলোতে, একটু আগে আপনি বলছেন এই পুরো বইটি 99 পৃষ্ঠা, তাই না? এই যে কনডেন্স লেখাগুলো, এখানকার থেকে ব্যাখ্যা বের করে এনে সঠিক ব্যাখ্যা দেয়া, সেটি মনে হয় আমাদেরকে পুনঃ করতে হবে। জি, আসলে আমরা কিন্তু ইরফান ইতোমধ্যে মানে মূল বইটি নিয়ে আমরা কিন্তু যথেষ্ট বলে ফেলেছি, বলা হয়ে গেছে, আমাদের আলোচনা হয়ে গেছে। এখন হচ্ছে যেহেতু এঙ্গেলসের জন্ম 200 বর্ষ, একটি ঐতিহাসিক মোমেন্টাম, ফলে তার বিষয়ে সামগ্রিক জানা বা মার্ক্সবাদ সম্পর্কে জানা, খুব সংক্ষেপে আমরা যদি একটু আরো 2-1টা বিষয় জেনে নিই, যে মার্ক্স আর এঙ্গেলসের যে সামগ্রিক দর্শনের বর্তমান প্রাসঙ্গিকতা সংক্ষিপ্ত আকারে আমাদেরকে একটু বলেন। আচ্ছা, একটি শব্দ তো আমরা আগেই বলেছি, উদ্বৃত্ত বা সারপ্লাস, তাই না? আসলে তো মার্ক্সের অর্থনৈতিক তত্ত্বের বা রাজনৈতিক অর্থনৈতিক তত্ত্বের মূল একটি কথাই, তাই না? এই একটি কথাই সবকিছু বোঝা যায়। আমরা যখন বলি যে পুঁজিবাদ, মানে আমরা প্রচলিত ডায়ালেক্টে আমরা বলি যে পুঁজিবাদ এবং সোশ্যালিজম, ক্যাপিটালিজম সোশ্যালিজম, আমাদের মধ্যে ধারণাটা এভাবে দেয়া হয়েছে যে ক্যাপিটালিজম সবকিছু হচ্ছে, বা এই ধারণাটা প্রচলিত হচ্ছে, ক্যাপিটালিজম হচ্ছে প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট এন্টারপ্রাইজ, রাইট? এরা হচ্ছে উৎপাদন করে, আর যে ডিস্ট্রিবিউশন মেকানিজম সেটা হচ্ছে মার্কেট। আর ক্যাপিটালিজম হচ্ছে বেসিক্যালি গভর্নমেন্ট সবকিছু চালাবে, আর ডিস্ট্রিবিউশনের জন্য কি করবেন, আপনি প্ল্যান করবেন। সেন্ট্রালি প্ল্যান্ড ইকোনমিজ একটা টার্ম মেইন স্ট্রিম ইকোনমিস্টরা ব্যবহার করে। তো এই দুটো কি বলে, যেহেতু কন্ট্রাস্ট ব্যবহার করা হয় এবং এর
দ্বিতীয়টি সোভিয়েত ইউনিয়ন এবং চায়না এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিছু কিছু অসুবিধা হয়েছে, এই সমস্যাটার কথাই আমরা সবাই নিয়ে আসি। কিন্তু মার্কস কিন্তু এই ধরনের কথা বলেননি যে সোশ্যালিজম মানে গভর্নমেন্ট। মার্কস আসলে মার্কসের লেখা, কিন্তু মার্কসের যে বইয়ের কথা আমরা সবাই জানি সেটার নাম তো সোশ্যালিজম না, সেটার নাম হচ্ছে ক্যাপিটাল, তাই না? বেসিক্যালি উনি দেখিয়েছেন পুঁজির উৎপত্তি। তো সেটি বলতে গিয়ে তিনি যেই জিনিসটির কথা বলেছেন সেই ব্যাপারটি এখনো সমাজে বিদ্যমান, এবং সমাজের যত ধরনের শোষণ নির্যাতন সেটির পিছে ওটি একটি বড় কারণ। অর্থাৎ যিনি পুঁজির মালিক তিনি কি করেন, তিনি কিছু সে ধরেন একটি চেয়ার বানাবেন, তিনি সেই চেয়ার বানানোর জন্য তিনি কিছু গ্লু, কিছু কাঠ এগুলো সংগ্রহ করলেন, সেটার জন্য ধরেন 50 টাকা দিলেন, আর এরপরে আপনি চেয়ারটি মার্কেটে বিক্রি করলেন তিনি 100 টাকায়। তো এই 50 টাকা আর 100 টাকার মধ্যে যে পার্থক্যটা, যে বাকি যে 50 টাকা, ওই 50 টাকাটা হিসাবটা কি? ওই 50 টাকাটার আসলে কার প্রাপ্য? যে লোকটি এই গ্লু এবং কাঠ দিয়ে এবং তার কারিগরি মেধা ব্যবহার করে এই চেয়ারটি তৈরি করলো, এই 50 টাকাটা তো আসলে তার, তাই না? তার লেবারের ভ্যালিউ। কিন্তু যেটি মালিক করছেন সেই লেবার যিনি দিয়েছেন, যিনি শ্রমিক, তাকে দিচ্ছেন 20 টাকা আর তিনি নিচ্ছেন 30 টাকা। এই যে 30 টাকার উদ্বৃত্ত, এই 30 টাকার উদ্বৃত্ত দিয়ে উনি আরো লেবারকে, আরো গ্লু কিনছেন, আরো কাঠ আনছেন, আরো লেবারকে হায়ার করছেন। এই যে ওনার বিশাল উদ্বৃত্ত তৈরি হচ্ছে, সেটার মাধ্যমে উনি পুরো সিস্টেমটাকে ম্যানিপুলেট করতে পারছেন। এবং এই ম্যানিপুলেশনের কারণেই আজকে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আজকে দাতব্য প্রতিষ্ঠান বলেন, আজকে মিডিয়া বলেন, সবকিছুরই কিন্তু পেছনের তালিকা শক্তি হচ্ছে ওই যে 30 টাকা একটা চেয়ার থেকে উনি বের করে এনেছে, তার থেকে 5 টাকা দিয়েছেন সিএনএন কে, 5 টাকা দিয়েছেন আমার ইউনিভার্সিটি অফ ডেনভারকে। তো সব জায়গায় কিন্তু উনি প্রভাব বিস্তার করছেন। আর যার এই 50 টাকা পাওয়ার কথা, তাই না, সেই 50 টাকা যেহেতু সে 20 টাকা পাচ্ছে, তার কিন্তু জীবনযাত্রার মানের অবনতি ঘটছে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, প্রাসঙ্গিকতার কথা বলছি, বাংলাদেশে আজকে সবচেয়ে বড়, একসময় ছিল আমাদের জুট মিল, যে আদমজি জুট মিল, যেখানে পাকিস্তানিরা দাঙ্গা লাগিয়ে দিয়েছিল যাতে শ্রমিকরা আন্দোলন করতে না পারে। এখন হচ্ছে আমাদের গার্মেন্টস, সেই গার্মেন্টসও কিন্তু কন্ট্রোল করছে আমাদের গার্মেন্টস শিল্পের মালিকেরা। এই যে প্যান্ডেমিক হলো, তখন গার্মেন্টস শিল্পের মালিকেরা ওনারা গিয়ে বলেছেন গভর্নমেন্টের কাছ থেকে ওনাদের প্রণোদনা দরকার, ওনারা শ্রমিকদেরকে বেতন দিবেন, সেটি দিয়ে শ্রমিকদেরকে বেতন দেননি। শ্রমিকদেরকে ওনারা যে বেতন দেন, আসলে আজকে যদি আমরা মনে করি যে গার্মেন্টস সেক্টরের যে টাকাটা, আসলে টাকাটা কোথায়? একটি শার্ট যেটা আমেরিকার বাজারে বিক্রি হচ্ছে যেই টাকায়, তার 5 থেকে 10% কেবল পাচ্ছে বাংলাদেশের শ্রমিক, আর 5 থেকে 10% বা 15% বড় জোর যাচ্ছে হচ্ছে যেই কি বলে যে মেটেরিয়াল, যেই জিনিসগুলো তুলা, সুতা, এইসব জায়গায়। বাকি পুরো টাকাটাই কিন্তু গার্মেন্টস মালিক, এবং সেই গার্মেন্টস মালিকের মধ্যে তার কাছাকাছি যে সেই মার্চেন্ডাইজারের উঁচু উঁচু বেতনের মার্চেন্ডাইজার থেকে শুরু করে বাংলাদেশি কারখানার মালিক আর আমেরিকার সেই বড় বড় কারখানার মালিক, সবাই কিন্তু বাকি 80 টাকা ভাগ করে নিচ্ছে। এবং আজকে যে বাংলাদেশের কারখানা মালিকের ছেলে একটা ভালো ইউনিভার্সিটিতে আমেরিকায় পড়তে পারছে, আমার সহপাঠী হতে পারছে ডেনভার ইউনিভার্সিটি, সেটা কিন্তু যেই টাকাটা বাংলাদেশের শ্রমিক, এই 80 টাকার মধ্যে 70 টাকাও যদি শ্রমিকের কাছে, বা 60 টাকাও যদি শ্রমিকের কাছে যেত, আজকে কিন্তু সেই শ্রমিকের ছেলে কিন্তু অনেক ভালো জীবন করতো। তো সেই অর্থে এটা তো এক ধরনের লুণ্ঠন, যে টাকাটা যাকে দেওয়ার কথা সেই টাকাটা তাকে দেওয়া হচ্ছে না। তো এই ব্যবস্থা এটা তো রয়ে গেছে। সেই অর্থে কিন্তু যেই সূত্র ওনারা দিয়ে গেছেন যে সমাজে যেভাবে পুঁজি তৈরি হয় এবং যে কারণে শোষণ হয়, তার বিকল্প কোনো সূত্র আমি দেখি না। হ্যাঁ, তার যেটা আমি আগেই বলেছি, নারীবাদের ক্ষেত্রে ইন্টারসেকশনালিটি, সেরকম সামাজিক নিপীড়নের ক্ষেত্রে নানান ধরনের আরো তথ্য আছে যেখানে হরাইজন্টাল ইনইকুয়ালিটির কথা বলা হচ্ছে। তো সেগুলো সবগুলোর পেছনের কারণটা কিন্তু সেই ভার্টিক্যাল ইনইকুয়ালিটি, সেটার কিন্তু সমাধান করতে হবে। এবং আমার কাছে যেটি সবচেয়ে অবাক লাগে, আসলে এই যে সম্পর্কটা, মানে এই যে শোষণের যে কারণটা, এটা কিন্তু আমাকে ততটা অবাক করে না। বিশেষ করে যখন আমি মার্কস বা এঙ্গেলস বা তাদের সমমনাদের লেখা পড়ি, বা একই ধরনের লেখা তারা লিখেছেন, এটা খুব সাধারণ একটা ব্যাপার, তারা তথ্য উপাত্ত দিয়ে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন। যেটি আমাকে অবাক করে
সেটি হচ্ছে এটা কেন সবার মনে দাগ কাটে না, কেন সবার মনে হয় না যে এই কাজটি ঠিক হচ্ছে না। এখানে আমার ব্যাখ্যা হচ্ছে অনেকটা আমরা আমার মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লোকজন দুটো কথা বলে, কনসাসনেস আর ইন্টেলিজেন্স। সো মেশিনকে কিন্তু আমরা ইন্টেলিজেন্স দিচ্ছি, কিন্তু মেশিনকে আমরা কনসাসনেস দিতে পারবো না, বা অন্তত দিতে পারার মিন্স কি মনে করতেন যে সেটা হচ্ছে মূল পার্থক্য। কিন্তু এখন যেহেতু যারা সিলিকন ভ্যালির আমাদের লোক, তারা এমব্রেসই করে নিয়েছেন যে আসলে ইন্টেলিজেন্স বলতে আমরা এটাই বুঝবো, তারা বেশি বেশি করে সমস্যার সমাধান করবে। তো আমার মনে হয় আমাদের মানুষদের মধ্যেও ইন্টেলিজেন্ট লোকের কিন্তু অভাব নেই। বাংলাদেশের যারা সিএসপি, তারা কিন্তু শেখ মুজিবের পাশে এসে মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব কান্তাদের নিয়ে নিয়েছিলেন, তারা কিন্তু সব অক্সফোর্ড হার্ভার্ডে পড়াশোনা করা লোকজন ছিলেন, তাদের ইন্টেলিজেন্সের কোনো ঘাটতি ছিল না। কিন্তু তাদের মধ্যে সেই কনসাসনেস ছিল না যে সমাজের যে নিপীড়ন সেটা যে দূর করতে হবে, তাই না, সবাইকে যে সমান সমতলে নিয়ে আসতে হবে, সেটা যে জরুরি সমাজের সুস্থ বিকাশের জন্য, সেটি তারা বুঝতে পারেনি। সেই কনসাসনেস তাদের মধ্যে তৈরি হয়নি, সেই সচেতনতা তাদের মধ্যে তৈরি হয়নি। তা আমার মনে হয় আমাদের সবাইকে সচেতন হতে হবে। আচ্ছা, খুবই খুবই চমৎকার হলো ইরফান। আমি দর্শকদের প্রশ্নে একটু চলে যাই। ইবরার আলম লিখেছেন, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন মার্কস অ্যান্ড এঙ্গেলস? ইজ এঙ্গেলসের ফিলসফি ওয়ার্কস টুডে? ইবরার আলম, আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, এঙ্গেলসের ফিলসফি ওয়ার্ক করে কিনা এটার উত্তরে মাত্রই দিলেন ইরফান। প্রথম অংশটা, হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন মার্কস অ্যান্ড এঙ্গেলস, এই অংশটা নিচ্ছি। ইবরার আলম তিনি আবার আরেকটা প্রশ্ন করেছেন, আজকে শিল্পোত্তর পুঁজিবাদে অর্থাৎ পরিষেবা ভিত্তিক অর্থনীতিতে কি ধরনের পারিবারিক কাঠামো, লিঙ্গ ভূমিকা, শ্রমের লিঙ্গ বিভাগ প্রাধান্য পাচ্ছে? ফান্ডামেন্টাল ডিফারেন্স তো আসলে অনেক সূক্ষ্ম ব্যাপার। মূলত আসলে লোকজন একজন দুজনকে একে অপরের পরিপূরক মনে করেন। হ্যাঁ, আমি যেটা প্রথম কথা হচ্ছে, আমারও অত গভীর পড়াশোনা নেই, মার্কস এন্ড এঙ্গেলসের সবকিছু আমি পড়িনি। যেটা মনে হয়েছে, হ্যাঁ, যেখানে গ্যাপ ছিল, যে একটু আগে আমি অ্যান্টি ডুরিং এর কথা বললাম, মার্কস লিখতে পারছেন না, এঙ্গেলস নিয়ে এসছেন। হ্যাঁ, একটি আমার কাছে মনে হয়েছে যে মার্কস মোর ডিডাকটিভ কারণ ধরনের তত্ত্ব তৈরি, আর এঙ্গেলস মূলত গ্রাউন্ড আপ, মানে মেথোডোলজির দিক থেকে হয়তো কিছুটা পার্থক্য। প্লাস অন্তত কমিউনিস্ট ম্যানিফেস্টো লেখার সময় আমি দেখি এঙ্গেলসের কাছে হয়তো মনে হয়েছে যে তত্ত্ব তৈরির চেয়েও সংগঠনের প্যাম্পলেট তৈরি করা বা সাংগঠনিক কাঠামোর কথা বলাটা ইম্পর্টেন্ট। এই ধরনের কিছু পার্থক্য হয়তো আছে, কিন্তু মূলত আসলে একজন আরেকজনের খুবই কমপ্লিমেন্টারি, এটাই মনে হয় বেশি সঙ্গত কথা। আর পরিষেবা ভিত্তিক, এটা খুবই মানে চমৎকার প্রশ্ন, এবং এটা আসলে আমার জন্য কঠিন প্রশ্ন। মানে আমি তো আসলে খুব বেশি আমার গবেষণা বা চিন্তা এই ব্যাপারে নেই। তবে আমরা মানে যদি সেবার কথা বলি, আমি জাস্ট একটা কথা বলবো, সবচেয়ে সেবার একটা বড় জায়গা তো ঘরের ভেতরে, এবং এটা তো ইকোনমিতে আনঅ্যাকাউন্টেড ফর। কারণ এই কিছুদিন আগেও আমি দেখছিলাম যে মানে সপ্তাহে 16 ঘন্টার মতো কাজ বাড়ির ভেতরে নারীরা দেয়, সেই তুলনায় পুরুষ হয়তো দেয়। এটা সার্ভে করা, মানে সারা বিশ্বব্যাপী, আর পুরুষ হয়তো 3 বা 4 ঘন্টার কথা বলা আছে। তাহলে যেটা হতে পারে, আপনি দেখেন সার্ভিস ইকোনমি যেখানে, সেখানে খাবার তৈরিটা যেটা আগে হাউস হোল্ডের ভিতরে সেটা অনেকটাই কিন্তু এখানে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল হয়ে গেছে। আমি বলছি না আল্ডোস হাক্সলির মতো চাইল্ড রিয়ারিং কেও পুরোপুরি ব্রেভ নিউ ওয়ার্ল্ডের মতো কিছু করতে হবে, যেটা কিন্তু এরও অনেক অংশটা হয়তো আমাদের উৎপাদন ব্যবস্থা সার্ভিস ইন্ডাস্ট্রিতে চলে যাবে। এতে হয়তো যেটা হবে যে নারীর অপারেশনের জায়গাটা কমবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সার্ভিস সেক্টরে বিকশিত হওয়ার সাথে সাথে অর্থনৈতিক বলয়ে নারীর কি বলে যে মুক্তির সুযোগ থাকবে, কিন্তু অবশ্যই সেটি অন্যান্য সামাজিক সম্পর্ক এবং শোষণের অন্যান্য হাতিয়ার যে তখন পুরুষ ব্যবহার করবে না, সেটি তো বলা যায় না। জি, অনেক ধন্যবাদ। এবার টিটো খন্দকার লিখছেন, Engels was a capitalist by day, a communist by night. Engels was the intellectual architect of socialist feminism and an old-fashioned sexist. এই দুটো মন্তব্য এঙ্গেলসকে নিয়ে তার বিরোধী বা সমালোচকদের মধ্যে অনেকে করে থাকেন। মন্তব্যগুলো অমূলক বা ভিত্তিহীন নয় অবশ্যই। এঙ্গেলসের চরিত্রের বা ব্যক্তিত্বের এই স্ববিরোধিতাগুলোর কোনো মার্ক্সীয় ব্যাখ্যা আছে কি? আচ্ছা, এখানে খুব মজার একটি প্রশ্ন উনি করেছেন, এবং এই অবজারভেশনগুলি সঠিক। প্রথমে যে কথাগুলো বলা হয়েছে, যে আমরাও বলেছি উনি ধনী পরিবার থেকে এসেছেন, উনি ফক্স হান্টিং করতেন, যে ট্রিস্টাম হান্টার বইতে দেখেছি উনি পার্টি করতেন, এবং উনি সেই পার্টিতে রাত্রে 2-3টা পর্যন্ত, অবশ্য ওনার সার্কেলেরই, কি বলে যে আপনার সেই সোশ্যালিস্ট সার্কেলের লোকজনই পার্টি করতেন। তবে ওনার সম্পদের আবার বড় একটি অংশ
উনি কিন্তু সেই যারা শুধু মার্কস নয়, অন্য অনেকের পরিবারকে সহায়তা করেছেন। উনি যেই পার্টি করতেন সেই পার্টিতে কিন্তু তাদেরকেই ডাকতেন। সো এটা কি এক ধরনের ক্যালাস হিপোক্রেসি? মানে আজকাল অনেকে একটা কথা ইউজ করে, শ্যাম্পেন সোশ্যালিস্ট। এট দ্য এন্ড অফ দ্য ডে নিজেদের জীবনযাপনটা খুব বিলাসী। তো সেই অভিযোগটা এঙ্গেলসের ক্ষেত্রে এসছে। কিন্তু আমি যেটা বললাম যে ওনার যে সার্কেলটা সেটা কিন্তু এই আন্দোলনে যারা রত ছিলেন তাদেরকে নিয়েই। আর সেক্সিস্টের যে অভিযোগ, এখানে দুটো, এক ধরনের হিপোক্রেসি, আবার এক ধরনের চিন্তা করলে যে তার আসলে হিপোক্রেসি না, তিনি যা বলেন তা মানার চেষ্টা করছেন। যেমন ম্যারি বার্নসের সাথে কিন্তু ওনার বিয়ে হয়নি। অবশ্য এটা অনেকে বলবে এটা ম্যারি বার্নসের কারণে, ওনার কারণে না। তবে অবশ্য ম্যারি বার্নস মারা যাওয়ার পরে লিজির সাথে, ম্যারির ছোট বোনের সাথে উনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। তো এটা আমি বলছি সেই পরিবারের যেই বিকাশের কথা উনি বলছেন, বা পরিবারের যেই নিপীড়নকারী প্রতিষ্ঠান হিসেবে বলছেন, সেই চিন্তা থেকে বলছি। সেই ক্ষেত্রে হয়তো এখানে উনি এই কারণে পারিবারিক বন্ধনে যেতে চাননি। কিন্তু আবার অনেকে বলে যে যেভাবে উনি ম্যারি, লিজি এবং ওদের একটা নিস ছিল মনে হয়, তাদেরকে একটা আলাদা বাড়িতে রাখতেন। হ্যাঁ, এবং তাদেরকে নিয়ে যে মন্তব্য হতো, সেই কারণে অনেক সময় তাদেরকে সেক্সিস্ট, সেসব মন্তব্য এখনকার প্রেক্ষিতে ব্যাখ্যা করলে সেক্সিস্ট মনে হবে। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কবিগুরু বিয়ে করেছিলেন যাকে, তার যে বয়স, এখন যদি উনি সেটি করতেন, তাকে কিন্তু বাল্য বিবাহের জন্য অভিযুক্ত করা হতো। কিন্তু সেই সময়কার সামাজিক প্রেক্ষাপটে আমাদেরকে বিচার করতে হবে। আচ্ছা, আমি একটা বাক্য যোগ করছি টিটো খন্দকারের প্রশ্নে। মার্কসকে রীতিমতো খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা, তার লেখালেখির জন্য যে পরিমাণে আর্থিক যোগান প্রয়োজন হতো, তিনি তো দাঁত কামড়ে 20 বছর খুব অনিচ্ছা সত্ত্বে ম্যানচেস্টারে এবং বাবার যে ইয়েতে কাজ করেছেন, সেটি পুরোপুরি বলা চলে এই পুঁজিবাদের তত্ত্ব নির্মাণেই কাজে লেগেছে আর কি। ক্যাপিটালিস্ট বাই না হলে আমরা কিছু পেতামও না হয়তো এই মহৎ সৃষ্টি। একটা নেসেসারি ইভিল বলতে পারি, একটা নেসেসারি ইল। আব্দুল্লাহিল কাইয়ুম একটা মন্তব্য করেছেন। আব্দুল্লাহিল কাইয়ুম, আমি একটু খুব দ্রুত করে পড়ছি, ঠিক প্রশ্ন না। মনুষ্য জীবন্ত শ্রম শোষণ করে উদ্বৃত্ত মূল্য এবং এই উদ্বৃত্ত মূল্যের সঞ্চয় উৎপাদনে পুনঃবিনিয়োগ বলেই আমরা মার্কস ও এঙ্গেলসের কাছ থেকে জেনেছি। কিন্তু বর্তমান প্রযুক্তিগত উৎকর্ষতার যুগে একজন ব্যক্তি মনুষ্য জীবন্ত শ্রম শোষণ না করেই প্রযুক্তি ব্যবহার করে অর্থের মালিক হতে পারছে, এই বিষয়টা বুঝিয়ে বলার অনুরোধ রইল। আচ্ছা, এটা প্রশ্ন, দুঃখিত। তো মার্কসের প্রেডিকশনে আছে যে সে টেকনোলজিক্যাল আর্মি নাকি একটা শব্দ। তো আমি যেটা আপনাকে অনুরোধ করব, এটা কিন্তু এত অল্প সময়ে বলা যাবে না, এটি খুবই একটা ইন্টারেস্টিং টপিক। এটা নিয়ে আপনি আরেকটি আলোচনা আয়োজন করতে পারেন, যেখানে আপনি কাইম ভাইকেও ডাকতে পারেন। নিশ্চয়ই, হ্যাঁ, চমৎকার একটা আলোচনা হয়তো হতে পারে। তো হ্যাঁ, এখানে অনেকে মনে করছে আর কি যে এই ধরনের টেকনোলজিক্যাল প্রোগ্রেস এবং সেখানে যদি যথেষ্ট উদ্বৃত্ত পাওয়া যায়, সেই উদ্বৃত্ত দিয়ে যদি বেসিক ইনকামের মতো একটি ইনকাম দেয়া যায়, তাহলে হয়তো সমাজে কোন রকম আর নিপীড়নের প্রশ্ন উঠবে না, সবাইকে একটা সার্টেন লাইফস্টাইল দেওয়ার, এই ধরনের একটা চিন্তা এখানকার লিবার্টারিয়ান সোশ্যালিস্টদের মধ্যে আছে। তা আমি সময় নিয়ে বলবো, এটা আপনি আরেকদিন সময় নিয়ে ডাকবেন। উপস্থিত শ্রোতা দর্শক, আপনারা যারা দেখছেন, ইরফানের আলোচনায় অনেকবার এসেছে এবং আমিও একবার আলাদা করেই বলেছি জেনি এবং ম্যারির কথা। ম্যারি হচ্ছে এঙ্গেলসের সঙ্গী, জীবন সঙ্গী আমরা যেভাবেই বলি, এবং জেনি হচ্ছেন মার্কসের। এবং এরা শুধুমাত্র, আমি আবারও বলছি, আমি রিপিটই করছি, এরা ছায়া সঙ্গী ছিলেন না, এরা কল্যাণকামী একটা শক্তি হিসেবে ছিলেন, একটা ভরকেন্দ্রের মতো ছিলেন। তাদের এই চমৎকার মানে সঙ্গ কিংবা দাম্পত্য, মার্কসের ক্ষেত্রে দাম্পত্য থেকে আমরা মানব, এই জগৎ, আমাদের সমাজ, রাষ্ট্র অনেক উপকৃত হয়েছি আমরা। আমি একটু দেখিয়ে ফেলছি, এ হচ্ছে ম্যারি বার্নস, এই হচ্ছে জেনি এবং মার্কস আমরা দেখতে পাচ্ছি। এই যে এই ছবিটিতে, এখানে আমি যদি ভুল না করি, জেনি আছেন এবং ম্যারিও আছেন, এবং ওদের একটু পরিণত অবস্থার ছবি মার্কস এবং এঙ্গেলসের। তো এই ছবিটা আমি এই সুযোগে দেখিয়ে দিলাম ভুলে যাবার আগে। এবারে আমি চলে আসছি আরেকটি বিষয়ে। আমি এই প্রশ্নটা যাবার আগে একটু বলছি, আমরা তো আসলে বইটা ভ্যাকিউমে আলোচনা করিনি। এঙ্গেলসের 200 বর্ষে একটা ফিরে তাকানো, একটা রেট্রোস্পেক্টিভও কিন্তু একই সঙ্গে। সেই জায়গাটা থেকে বাংলাদেশের ক্ষেত্রে সমাজতন্ত্রের প্রাসঙ্গিকতা, প্রায়োগিকতা, চ্যালেঞ্জ, শক্তি, সম্ভাবনা, ঝুঁকি, যেই শব্দেই আমরা বলি, একেবারে খুব ছোট্ট করে আমাদেরকে বলবেন প্লিজ। আচ্ছা,
কঠিন কাজ, আমি জানি কঠিন, সরল করে এবং হ্যাঁ, হ্যাঁ, সংক্ষিপ্ত হ্যাঁ। করে বলা ভীষণ কঠিন, কিন্তু আপনাকে সেই কাজটা করতে হবে। আমাদের তো কিছু তো খুব পজিটিভ ডিরেকশনে আমরা গিয়েছি আমাদের রাষ্ট্রের জন্মলগ্নেই। সমাজতন্ত্র আসলে আমাদের তরুণ প্রোগ্রেসিভ যারা জাতীয়তাবাদী ধারার মধ্যে লীন হয়েছিলেন দেশের জন্মলগ্নে, তারা সমাজতন্ত্রকে দেশের একটি মূলনীতিতে অন্তর্ভুক্ত করতে পেরেছিল, কিন্তু নানান কারণে আমরা সেটি হয়ে ওঠেনি মুক্তিযুদ্ধের পরে, এবং সে কারণে অন্য সমাজতান্ত্রিক শক্তির উদ্ভব ঘটেছিল। আমরা জানি কর্নেল তাহের রাষ্ট্রযন্ত্রে, যে রাষ্ট্রের শোষণের কথা আমরা বলছি, সেই রাষ্ট্রযন্ত্রে আঘাত করেছিলেন সুপরিকল্পিতভাবেই, কিন্তু হয়তো সেই রাজনৈতিক শক্তি ততটা তার পাশে দাঁড়াতে পারেনি, একটি সমন্বয়ের অভাব ছিল। কিন্তু এই সব কিছুর মধ্য দিয়ে গিয়ে আমাদের যেটি হয়েছে, আসলে যদি আপনি দেখেন যে চারটি মূলনীতি, তার মধ্যে দুটো জিনিস এখন খুব বিপন্ন। হ্যাঁ, তিনটি জিনিস আমি বলবো। জাতীয়তাবাদের ক্ষেত্রটি আমরা মোটামুটি, কিন্তু আমরা মানে আগের চেয়ে অনেক ভালো অবস্থায়। বাঙালি জাতীয়তাবাদ একটি শক্ত ভিত্তির উপর, একটা জনপ্রিয় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়েছে, একটা দার্শনিক ভিত্তি তৈরি হয়েছে। কিন্তু ধর্মের ব্যাপারটা, আর সংখ্যালঘুদের উপরে যে নিপীড়ন নির্যাতন সেটি চলছে। সমাজে আমাদের দেশে প্রচুর উন্নয়ন হচ্ছে, কিন্তু বৈষম্য তৈরি হচ্ছে ধনিক শ্রেণী এবং শ্রমিকের মধ্যে এবং মেহনতি জনতার মধ্যে। তো এই বৈষম্য তৈরি হচ্ছে। আর গণতন্ত্রের ক্ষেত্রে যেটি হচ্ছে, গণতন্ত্রে আমরা, এটি কিন্তু শুধু ভোটের গণতন্ত্র নয়, গণতন্ত্র বলতে সমাজের সর্বস্তরে গণতান্ত্রিকতার যে চর্চা, যার জন্য শুধু ভোট কিংবা মেকানিজম নয়, আপনার এক ধরনের সহিষ্ণুতা দরকার, সেটির অবক্ষয় ঘটছে। তো এই সবগুলোর সমাধানের জন্য যেই তত্ত্বগুলো এবং যে তথ্যগুলোর কথা আমরা আজকে বললাম, যে দর্শনের কথা বললাম, সেটা কিন্তু এই সবগুলোর সমাধানের ক্ষেত্রে একটি সঠিক ভূমিকা আমি রাখতে পারে বলে মনে করি। আমাদেরকে হয়তো স্পেসিফিক্স নিয়ে ভাবতে হবে যে আমরা কি ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় যাব। আমরা কি পুঁজিবাদের জায়গায়, আমরা তো আর ব্যক্তি মালিকানার জায়গায় পুরোপুরি সব উঠিয়ে দিব নাকি আমরা একটা কোঅপারেটিভ সিস্টেমে যাব, আমরা গণতন্ত্রের ক্ষেত্রে কি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যাব কিনা, এগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার। আমি যেটা মনে করি আর কি, সবার একসাথে বসা দরকার। কারণ ভালো চিন্তার লোক কিন্তু আমি মনে করি দেশে আছে এবং অনেকেই আছে। যেটা সমস্যা, আমরা ভিন্ন ভিন্ন মঞ্চে আছি। আমাদের সবাইকে এক মঞ্চে এসে একটা সুস্থ এবং সঠিক ডিরেকশন নিয়ে যদি আমরা আলাপ করতে পারি, তাহলে যারা ক্ষমতাটা দখল করে আছে, যারা আজকে অনেকে ফ্যাসিবাদ টার্মটি ইউজ করছে, যদিও আমি মনে করি না এটি একটি ফ্যাসিবাদী শাসন, কারণ ফ্যাসিবাদের মূল চরিত্রটি এখন একটি চরিত্র অন্তত অনুপস্থিত আছে, মিলিটারিজমটা নেই। তো এইসবের অবসান যদি আমাদের ঘটাতে হয়, আমাদের সবাইকে একসাথে বসে আলোচনা করতে হবে। যে সমাধান কিন্তু আছে, আমরা সমাধান দেখেছি, নেপাল যাচ্ছে সেই সমাধানের দিকে ধীরে ধীরে, তাই না? সশস্ত্র বিপ্লব থেকে এখন তাদের গণতন্ত্র উত্তরণ করেছে। আমেরিকায় কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? আজকে বার্নি স্যান্ডার্স অকুপাই ওয়াল স্ট্রিট বা এওসির কথা আমরা দেখছি। তা আমাদের দেশে তরুণ সমাজকেও এসব পথে আনা সম্ভব যদি আমরা সবাই একসাথে বসে একটি সুস্থ সমাধান দিতে পারি, খুঁজে নিতে পারি। জি, খুঁজে নিতে অনেক পারি। ধন্যবাদ ইরফান, খুবই খুবই চমৎকার বলেছেন। আমি এবারে ইরফানের এই মানে সার গর্ভ জ্ঞান ও গর্ভ আলোচনা থেকে একটু অন্য প্রসঙ্গে চলে যাই। সেটি হচ্ছে, আপনারা শুরুতে খেয়াল করেছেন হয়তো ইন্টারন্যাশনাল বেজেছে, সেটি আমাদের আজকে সূচনা সঙ্গীত, সেটি আজকের সমাপনী সঙ্গীত হবে, আমরা গাইতে গাইতে বিদায় নেব। এই গানটি লেফট উইং অ্যান্থেম বলা হয়, যেটি আপনারা সবাই জানেন, এবং ইউগেন পোটিয়ারের লেখা 1871 সালে, এবং এর সুর করেন পিয়ের দে গেটার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমাদের কাজী নজরুল ইসলাম এই ভাবানুবাদ না বলা চলে, একরকম এই বাংলা ইন্টারন্যাশনাল করেন, এই ইন্টারন্যাশনাল থেকে অনুপ্রাণিত হয়ে, জাগো অনশন বন্দি ওঠরে যত, জগতের লাঞ্ছিত ভাগ্য হত। এই গানটির আদি যেই রেকর্ড সম্ভবত 1947 বাংলায় সত্য চৌধুরীর কণ্ঠে রেকর্ড হয়। পরবর্তীতে বাংলাদেশের অজিত রায় কিন্তু চমৎকার গেয়েছেন। আপনারা এই গানটি যারা শুনেছেন তো শুনেছেনই, নজরুলেরটা অত্যন্ত জনপ্রিয়, যারা শোনেননি শুনে নেবেন। কিন্তু আরেকটা তথ্য, সেটি হচ্ছে হেমাঙ্গ বিশ্বাসও দারুণ একটা এর বঙ্গীকরণ করেন, যেটি আমরা আসলে আজকের গানে আমি অনেকটা মেডলির মতো তুলে এনেছি, একটু ইন্টারন্যাশনাল রেখেছি আমি হেমাঙ্গ বিশ্বাসের। আবার ক্যালকাটা ইউথ কোয়ারও করেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যারা আয়োজনের সঙ্গে থেকে মতামত প্রকাশ করে অনুপ্রেরণা যোগালেন আপনাদের প্রত্যেককে। আগামীতেও একইভাবে আপনাদের সঙ্গে পাবো এই প্রত্যাশা করি। এবারে আমাদের আজকের আলোচক মোহাম্মদ ইরফানের কাছে যাবার পালা। ইরফান, আপনাকে অনেক 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 ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই পাঠশালার পক্ষ থেকে। অনুষ্ঠান প্রস্তুতির সময়কালে আপনার যে
অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা, অনেক বিরক্ত করা আমার তরফ থেকে, এবং আপনার যে সমর্থন ও সহযোগিতা সার্বক্ষণিক, সেটির জন্য আরেকবার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনার স্বতঃস্ফূর্ত গল্পের আকারে এবং প্রাণবন্ত ও সারগর্ভ আলোচনা আমাদের দর্শক শ্রোতারা ভীষণ উপভোগ করেছেন। আমি মোটামুটি এই ব্যাপারে নিশ্চিত। আনুষ্ঠানিকভাবে বিদায় নিন আপনি। অনেক ধন্যবাদ শিউলি। আমি শুধু এটুকুই বলবো, অবশ্যই যারা শুনেছেন তারা এই জিনিস শোনার যে ধৈর্য দেখিয়েছেন 2 ঘন্টা ধরে, এটি একটি বিশাল ব্যাপার। আপনি যে ডিরেকশনের কথা বলছেন বাংলাদেশে কি হবে, আমি মনে করি এটি হচ্ছে আমাদের পজিটিভ ডিরেকশন। আর আপনি যে এই জিনিসটির আয়োজন করলেন, কারণ এগুলো তো আজকাল অনেকের কাছে মনে হয় তরুণদের কাছে আনফ্যাশনেবল, তাই না? কিন্তু আসলে এর মধ্যেই যে সমাজ পরিবর্তনের সূত্র। আপনি জেনি আর মেরি বার্নসের কথা বলছিলেন, দুজন কিন্তু 2 মেরুর লোক, একজন অভিজাত ফ্যামিলি থেকে আসা, একজন ওয়ার্কিং ক্লাসের থেকে আসা, দুজনেরই কিন্তু এক জায়গায় মিলে, এবং দুজনেরই ওই সিনেমাতে আমি ডায়লগ শুনছিলাম, এগুলো অনেকটাই হয়তো স্ক্রিপ্টে বানানো, কিন্তু তাদের জীবনে তাই আছে যে তাদের কাছে মনে হচ্ছে যে জীবন তারা ফেলে এসেছেন, যে জীবন ফেলে মার্কস আর এঙ্গেলসের পাশে এসে তারা দাঁড়িয়েছেন, সেটি অনেক বেশি আকর্ষণীয়। যেটি ফেলে এসেছেন সেটি অনেক বেশি বোরিং, যে জীবনে এসেছেন সেটি অনেক বেশি আকর্ষণীয়। কারণ এই জীবনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন করা যায়, সমাজের পরিবর্তন করা যায়, নিজের অবস্থার পরিবর্তন করা যায়। তো আমি মনে করি আর কি আমাদের সবাইকে খুঁজে ফিরতে হবে যে কোন কাজটি আমাদের জন্য চ্যালেঞ্জিং, কোন কাজটি আমাদের জন্য আকর্ষণীয়, সেই কাজটি আমি সারা জীবন ধরে করতে রাজি আছি। ফ্রিডরিক এঙ্গেলসের জন্ম 200 তাকে আবারও গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তার সৃষ্টিগুলো, তার কাজগুলোকে অর্থবহভাবে ব্যক্তিগত পর্যায়ে, সমাজে, রাষ্ট্রে প্রযুক্ত করবার প্রত্যয় ব্যক্ত করে আজকের আসরের এখানে আনুষ্ঠানিক সমাপ্তি টানছি। সবসময় যেমনটা বলে থাকি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা অতিমারির স্বাস্থ্যবিধি মেনে চলুন, বই পড়ুন, বই ভালোবাসুন, আর পাঠশালার সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী আসরে। Stand up, all victims of oppression, for the tyrants fear your might. Don't cling so hard to your possessions, for you have nothing if you have no rights. Let racist ignorance be ended, for respect makes the empires fall. Freedom is merely privilege extended, unless enjoyed by one and all. Some for the struggle that is on. The Internationale unites the world in song. So for this is the time and place. The জাগো 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 সর্বহারা, মনসারা বন্দিত দাস, প্রবীর বিরাজে গানে সারা, উঠিয়াছে মুক্তির আশ্বাস, সনাতন জীর্ণ কুয়াশা চূর্ণ করে জাগো